আমরা আজকে গুগল অ্যাডস নিয়ে কথা বলবো এবং গুগল কি এটা সম্পর্কে আমরা আইডিয়া দিব সবাইকে। আমরা গুগল কি এটা সবাই জানি। আমরা যদি এখানে লিখি যে গুগল কি, তাহলে আমরা কিন্তু এটা সবাই জানি যে আসলে গুগল জিনিসটা কি, এবং সবার কিন্তু এটা নিয়ে আইডিয়া আছে। আমি যদি এখানে সার্চ করে বলি গুগল কি, গুগল একটা কি, এক কথায় গুগল একটি সার্চ ইঞ্জিন। এতটুকু বিষয় নিয়ে কিন্তু আমরা টোটালি সবাই জানি। আমি জাস্ট আইডিয়া দিই, একদম বেসিক থেকেই আমরা তো কথা দিয়েছি যেটা ওইটাই, যে আমাদের সবকিছু কি বেসিক থেকে হবে। গুগল একটা সার্চ ইঞ্জিন, তাই তো? তাহলে আমরা কিন্তু একটা জিনিস জেনে গেলাম, গুগল কি, গুগল একটা সার্চ ইঞ্জিন। এখন যদি আমরা এখান থেকে এই যে একটা গুগলে আসলাম, দেখেন এখন আপনি এখানে কি করবেন। সার্চ ইঞ্জিন মানে কি, আপনি কোনো কিছু একটা লিখে সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন কেন বলা হয় গুগল, মানুষ মূলত দুটি কারণে আসে যে সার্চ ইঞ্জিন কেন বলা হয়। কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে, এই দুইটা কারণ ছাড়া গুগলে অন্য কেউ আসে কিনা আমার জানা নেই। এখন মনে করেন আমি একটা জিনিস খুঁজবো, কি খুঁজবো, যে নিয়ার বেস্ট বাফেট রেস্টুরেন্ট। এটাই তো নিয়ার রেস্টুরেন্ট আমি খুঁজবো। তাহলে বেস্ট বাফেস্ট, এই যে বেস্ট বাফেট রেস্টুরেন্ট নিয়ার বি, তার মানে আমি খুঁজতে আছি যে আমার আশেপাশে উত্তরার কোথায় ভালো রেস্টুরেন্ট আছে। এটা কিন্তু আমি কি উদ্দেশ্যে আসছি, কোনো কিছু খুঁজতে আসছি, ভালো জিনিস। প্রথমেই বলছি গুগল কি, গুগল একটা সার্চ ইঞ্জিন। আর আমাদের কথা হলো যে গুগল আমাদের সার্চ ইঞ্জিন কেন বলা হয়, গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় এই দুইটা কারণে। কারণ কি, গুগলে মানুষ দুইটা কারণেই এইখানে আসে। কোনো কিছু খোঁজার জন্য, মানে সার্চ মানে কি, খোঁজার জন্য গুগলে আসে। দ্বিতীয়ত কি, কোনো কিছু মানুষ কেনার জন্য গুগলে আসে। আর কোনো কারণে গুগলে আসে কিনা আমার এটা জানা নেই। এখন মনে করেন আপনি ল্যাপটপ কিনবেন, তাহলে আপনি কি করবেন, বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি এরকম লিখে কি সার্চ করবেন। তাহলে এইটা আপনার কি, খোঁজার জন্য। আর এটা কিন্তু আপনি ল্যাপটপ কেনার উদ্দেশ্যে এখানে সার্চ করছেন এবং কোনো কিছু খোঁজার জন্য। তাহলে এই কারণেই কিন্তু মূলত গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয়, এই দুইটা কারণে। মানে মানুষ কোনো কিছু গুগলে এসে খুঁজে সার্চ করে, এই জন্য এটাকে সার্চ ইঞ্জিন। আর কোনো কিছু কেনার উদ্দেশ্যে, এই দুইটা কারণে। এখন দেখেন এই যে যে আমরা জিনিসগুলো এখানে লিখতেছি না, একজন ইউজার যে জিনিসটা লিখে সার্চ করে, আমি একজন ইউজার গুগলের কাছে আমি কি লিখে সার্চ করলাম, বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বিডি, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এবার যদি আমি ব্যাকে যাই, আমি একজন ইউজার ভালো জিনিস খুঁজতে আসছি গুগলে, বেস্ট বাফেট রেস্টুরেন্ট নিয়ার মি, আমি এটা লিখেই সার্চ করেছি। একজন ইউজার যেটা লিখে সার্চ করে, তার মনের ভাব যেটাকে আমরা বলি, সেটাকে আমরা বলি কি কিওয়ার্ড, একজন ইউজার যা লেখে। তাহলে আমরা যদি এখন এখানে আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখিয়ে দিই যে গুগল সার্চ ইঞ্জিন কেন বলা হয় গুগলকে, এই সম্পর্কে আমি জাস্ট একটু নোটে লিখিয়ে দিই, তাহলে ধরেন আরো আপনার মনে থাকবে যে গুগলকে সার্চ ইঞ্জিন কেন বলা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন বলতে পারেন যে এগুলো দিয়ে কাজ কি। একজন লোক আপনাকে যদি এইসব জিজ্ঞাসা করে যে আসলে গুগল যে তুমি শিখতেছো, গুগলটা কি, গুগলকে সার্চ ইঞ্জিন কেন বলা হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার মাঝে মধ্যে অ্যান্সার দিতে হবে। কারণ কি, আপনি যদি এগুলো না পারেন, অনেক সময় কোনো ভাইয়াররাও এসে এইসব জিনিস আপনাকে টেস্ট করার জন্য জিজ্ঞাসা করে। কেন জিজ্ঞাসা করে জানেন, যে জিজ্ঞাসা করে যে আসলে আপনি এই সম্পর্কে কতটুকু পারেন, এই সম্পর্কে আপনি আসলে কতটুকু জানেন, এগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, স্বাভাবিক। এই জন্য আমরা এগুলো সম্পর্কে অবশ্যই সবাই আইডিয়া নিব এবং জেনে নিব। ছোটখাটো জিনিসগুলো আপনার কাছে হয়তো খারাপ মনে হতে পারে বা ভালো নাও লাগতে পারে, তাই তো? তাহলে আপনি কি করবেন, এই ছোটখাটো জিনিসগুলো দরকার। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে এসে
ডিজিটাল মার্কেটিং কি? তাহলে তো আপনি হয়তো বলতে পারবেন না, তাই তো? ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে একটা বিশাল আইডিয়া আমি দিয়ে দিয়েছি। ডিজিটাল মার্কেটিং এ কোন কোন সেক্টর গুলো থাকে সেটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। আপনার যে গ্রুপ আছে, এই গ্রুপের যে প্রথম যে আমরা একটা লাইভ করেছিলাম, এই যেটা, এই যে 1 ঘন্টা 31 মিনিটের, এখানে আমরা টোটাল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি। এই যে ফ্রিল্যান্সিং এর ডিজিটাল কোর্স ফ্রি সেমিনার, ডিজিটাল মার্কেটিং কি এবং ফ্রিল্যান্সিং কি কেন করবেন, তাহলে এগুলো দেখে নেবেন একবার। অবশ্যই এটা দেখে নেবেন। যদি আপনার এখান থেকে আরো সমস্যা হয়, কারণ এগুলো আমরা একটু পাবলিকলি করে দিয়েছি, আমরা তো বলেছি যে এটা পাবলিকলি করে দিব, কিন্তু নেক্সট পরবর্তী ক্লাস আমরা সব প্রাইভেট গ্রুপে দিব, কোথায় কি এটা আমি সব বলে দিব। তাও যদি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে আইডিয়া নাই, এখানে যারা আছেন তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, প্লে লিস্টে যাবেন, এই যে আপনার এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে 1 2 3, এগুলো একটু দেখে নেবেন। এই যে এখানে আমি ডিজিটাল নলেজ সম্পর্কে পুরো আইডিয়া দিয়ে দিছি এই সবগুলোতেই। তাহলে এটা আপনার দরকার। আমরা যেহেতু আজকে শুরুটা করেছি যে গুগল নিয়ে, যে আমরা গুগল নিয়ে ক্লাস করব এবং গুগলে কি কাজে লাগে কেন এই সম্পর্কে, আর ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি ওখানে আইডিয়া দিয়ে দিয়েছি, ওখান থেকে একটু সবাই জেনে নেবেন। তাহলে এখন যদি আমি আসি গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় কেন, তাহলে আমি কি বলতে পারবো, গুগল মানুষও কয়টা কাজে ইউজ করে। গুগল, যে গুগলে মানুষ মূলত কয়টি কারণে আসে? 2টি কারণে মানুষ গুগলে আসে, তাই তো? 2টি কারণে আসে, এটা আমরা অবশ্যই একটু মনে রাখবো। তাহলে আমরা যদি কারণ 2টা একটু বলি আপনাদেরকে, যেমন 1 নম্বর কারণ আমরা বলতে পারি কি, 1 নম্বরে যদি আমরা বলে দিই, 1 নম্বরে কি, কোনো কিছু জানতে, এটা আমরা মনে রাখবো, তাই তো? কোনো কিছু জানতে, তাই তো? আর 2 নম্বরে হবে কি আপনার, কোনো কিছু কিনতে, এক শর্টকাট জিনিস। তাহলে আমরা গুগলে কেন আসি নিজেরা একটু যদি বিচার করি তাহলেই বুঝতে পারবো। কোনো কিছু জানতে আর কোনো কিছু কি কিনতে, এই 2টা কারণেই মানুষ কি করে, গুগলটাকে বেশিরভাগ ইউজ করে। এই 2টা কারণে মানুষ গুগলে সার্চ করে। তাই আমরা গুগলকে কি বলি, সার্চ ইঞ্জিন বলি এক কথায়। যে গুগলকে সার্চ ইঞ্জিন কেন বলা হয়, গুগল মানুষ 2টি কারণে আসে, একটা কোনো কিছু জানতে আর একটা কোনো কিছু কিনতে। এই 2টি কারণে মানুষ গুগলে সার্চ করে, তাই এটি একটা সার্চ ইঞ্জিন। ওকে, সার্চ ইঞ্জিন এক কথায় আমরা বলে দিলাম। এখন আমরা মূলত শিখবো যে এই গেল গুগল কি, গুগল কেন লাগে, এরপরে আমাদের যেটা জিনিস শিখতে হবে, গুগল অ্যাড কি। যে গুগল অ্যাড কি এটা আমাদের জানতে হবে, তাই তো? গুগল অ্যাড কি এটা আমাদের পরের বিষয়, তাই তো? তাহলে আমরা যদি গুগল অ্যাড কি এটাকে একটু সাজাই দেই, গুগল অ্যাড কি, এরপরে গুগল অ্যাড কত প্রকার, গুগল অ্যাড কত প্রকার এই সম্পর্কে আপনারা একটু অবশ্যই জানতে হবে। গুগল অ্যাড কত প্রকার, তাই? আচ্ছা, গুগল অ্যাড কি এইটা আমরা আজকে শিখি। প্রথমে গুগল শিখলাম, গুগল একটা সার্চ, গুগল অ্যাড কি, গুগল অ্যাড কত প্রকার। এখন গুগল অ্যাড কি, গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেগুলোই গুগল অ্যাড, এটা আমরা এক কথায় বুঝতে পারি। যেমন আপনাকে যদি আমি দেখাই, দেখেন আমি এখানে একটা জিনিস লিখে সার্চ করলাম, এখানে কোনো কিছু নাই সাপোজ। এখন আমি আর একটা জিনিস লিখে গুগলে সার্চ করি, তাহলে দেখবেন যে আপনি আর একটা জিনিস দেখতে পারবেন। যেমন আমি ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ করি সাপোজ, এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন আছে। আর এই পাশের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো জায়গায় অ্যাড লেখা নাই। তার মানে গুগল অ্যাড কি, গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেগুলোই গুগল অ্যাডস। তার মানে গুগলের মাধ্যমে এইটা একটা বিজ্ঞাপন দেওয়া, এই যে অ্যাড লেখা, এই জন্য আমরা বুঝে গেছি এটা গুগলের মাধ্যমে একটা কি বিজ্ঞাপন দেওয়া। আর এটা কিন্তু বিজ্ঞাপন দেওয়া না, তাহলে এটা কিভাবে শো করলো, এটা মানে বিভিন্ন ভাবে শো করার অপশন আছে, এটা ওয়েবসাইট অনুযায়ী শো করা যায়, এসইও আছে, এসইও এর মাধ্যমে শো করা যায়। আর এই জিনিসটা গুগলে অ্যাড এর মাধ্যমে শো করে। তাহলে আমি এই অ্যাড লেখাটা দেখে বুঝে গেছি এটা একটা গুগল অ্যাড। আর এই যে কোম্পানি আছে
এটা তাদের একটা কোম্পানি নেম চিপ। এরা এই কোম্পানিগুলো গুগলে এই অ্যাডটাকে বিজ্ঞাপন হিসেবে ইউজ করতেছে, এই জন্য এটাকে গুগল অ্যাড বলে। এখন এই বিজ্ঞাপন দিতে কি কি লাগে এবং আপনিও কিভাবে আপনার কোনো একটা কোম্পানি থাকলে সেই কোম্পানিটার বিজ্ঞাপন এরকম গুগলে দিতে পারবেন, সেটাই কিন্তু আমরা আপনাকে শিখাবো। এবং এই যেরকম একটা লাইন দিয়েছে এটাকে কি বলে, এবং এইখানে একটা লাইন দিয়েছে এটাকে কি বলে, এই একটা লাইন, এই একটা লাইন, এগুলোকে কি বলে, আবার দেখেন এখানে লিঙ্ক কাজ করে, এখানে লিঙ্ক কাজ করে, এখানে আবার কত কিছু দেওয়া আছে। এই যে জিনিসগুলো ইন টোটাল আমরা দেখতে পাচ্ছি না, এই জিনিসগুলাই কিন্তু আপনিও শিখতে পারবেন এবং আপনিও সেম এই লোকের মতো গুগলে এরকম বিজ্ঞাপন দিতে পারবেন যে কোনো কোম্পানির জন্য। এটা মূলত কি গুগল অ্যাড। তাহলে আমরা যদি এখানে বলি গুগল অ্যাড কি, এক কথায় আমরা বলতে পারি গুগলের গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটাকে বলা হয় কি গুগল অ্যাডস। গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপন দেয়া হয় সেটাকে আমরা কি বলতে পারি, সেটাই হলো আমাদের গুগল অ্যাডস। দেওয়া হয় সেগুলোই গুগল অ্যাড। তাহলে আমরা গুগল অ্যাডস কি সেটা আমরা জানলাম, যে গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটাকে বলা হয় কি গুগল অ্যাডস। ওকে, তাহলে গুগল অ্যাডস কি সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের পরের কোশ্চেনটা ছিল কি গুগল অ্যাডস কত প্রকার এবং কি কি। মনে করেন আমি এখানে দিয়ে দিই যে গুগল অ্যাডস কত প্রকার কি কি, এটাও মধ্যে আমি অ্যাড করে দিলাম। তাহলে আমরা পরে কোশ্চেন দিই গুগল অ্যাড হলো 2 প্রকার। এটা আমরা সবাই মনে রাখবো, গুগলে এই 2 ধরনেরই অ্যাড দেওয়া যায়। গুগল অ্যাডস 2 প্রকার, এটা আমরা সবাই মনে রাখবো। এখন 2 প্রকারে কি কি, 1 নম্বরে আমি যদি আপনাকে বলি 1 নম্বর কি, 1 নম্বর যে অ্যাড, আর 2 নম্বর। তাহলে আমি 1 আর 2 সম্পর্কে আপনাকে আইডিয়া দিচ্ছি। ওকে, 1 নম্বরে যেটাকে বলা হয়, 1 নম্বরে বলা হয় সার্চ অ্যাড, 2 নম্বরে বলা হয় ডিসপ্লে অ্যাড। এগুলো নিয়েই আমাদের লেখাপড়া। ওকে, এখন দেখেন সার্চ অ্যাড কি আর ডিসপ্লে অ্যাড কি এটা সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিব। সার্চ অ্যাড জিনিসটা কি, গুগলে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি, আমি কিন্তু প্রথমেই আপনাকে বলে আসছি কিওয়ার্ড কি। একজন ইউজার যে জিনিসটা লিখে সার্চ করে সেটাকে আমরা বলি কি কিওয়ার্ড। যেমন আমি একজন ইউজার, আমি এখানে এই লেখাটা লিখে সার্চ করেছি ওয়েব হোস্টিং, আবার এখানে আমি লিখে সার্চ করলাম বেস্ট বাফেট রেস্টুরেন্ট নিয়ার মি, এগুলোকে বলা হয় কি কিওয়ার্ড। এখন একজন ইউজার যে কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে ওই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই সেগুলোকে বলা হয় গুগল সার্চ অ্যাড। যেমন আমি ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই রিলেটেড কিন্তু বিজ্ঞাপনই আসবে গুগলে, অন্য রিলেটেড কিন্তু আসবে না। তাহলে দেখেন সেটাকে বলতে পারে কি আমরা গুগল সার্চ অ্যাড। কিন্তু এটা কিন্তু অ্যাড না, এটা এমনিতেই গুগলে শো করে এসইওর মাধ্যমে অথবা আমাদের প্রত্যেক কোম্পানিকে গুগলে আর কি ইনক্লুড করে রাখা যায় বিভিন্ন মাধ্যমে। যেমন ফেসবুকে আমরা ফেসবুক পেজ খুলে রেখে দিই, ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখে দিই, এইভাবে গুগলে অনেক কিছু করে রাখা যায়। তাহলে এক কথায় আমরা মনে করি এই যে আমরা যে জিনিসগুলোর চেহারাটা দেখতে পাচ্ছি না টোটাল, এটাকে বলা হয় গুগল সার্চ অ্যাড। এই যে এখানে আমি অনেকগুলো দেখতে, এই যে এটা এই টোটালটা এতটুকু জিনিসটা গুগল সার্চ অ্যাড, এটা একটা গুগল সার্চ অ্যাড। তাহলে আমরা গুগলে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং ওই রিলেটেড যেই বিজ্ঞাপন দেখতে পাই সেগুলাই হচ্ছে কি সার্চ অ্যাড। এটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে আমি যদি সার্চ অ্যাডের এখানে লিখে দিই যে সার্চ অ্যাড কোনটা, তাহলে কিন্তু আপনার আরো সুবিধা হবে। তাহলে গুগলে আমরা যেই কিওয়ার্ড
যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ওকে, এবং সেই রিলেটেড আমরা সেই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই, তাই তো, সেগুলোই সার্চ অ্যাড। ওকে, তাহলে এটা হলো আমাদের গুগল সার্চ অ্যাড। আমরা জানি গুগলে অ্যাড কয় প্রকার? 2 প্রকার। গুগল অ্যাড কি? গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপন দেয় সেগুলো গুগল অ্যাডস। গুগল অ্যাড 2 প্রকার, সার্চ অ্যাড আর একটা কি, ডিসপ্লে অ্যাড। গুগলে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং সেই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই সেটাকে বলা হয় গুগল সার্চ অ্যাড। এবার আসি ডিসপ্লে অ্যাডটা কি। ডিসপ্লে অ্যাড, ধরুন আপনাকে আমি আমার একটা ভিডিও ওপেন করাই, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই আগে, তাহলে আপনি জিনিসটা আইডিয়া ভাবে বুঝতে পারেন। যেমন আমি এটা একটা, এই দেখেন, এটা একটা ডিসপ্লে অ্যাড। এটা কিন্তু গুগলের মাধ্যমেই ইউটিউবে দিতে হয়। এটা একটা কি, ডিসপ্লে অ্যাড। তবে এই অ্যাডের নাম আছে। এই অ্যাডের নাম কি, এটা আমরা যখন ক্লাস করব ধাপে ধাপে সব শুনতে হবে। এখন যদি একদিনে সব বলে ফেলি তাহলে তো আপনি মজা পাবেন না। মানে এটা একটা ডিসপ্লে। ডিসপ্লে মানে যেগুলো আপনি ইমেজ ভিডিও আকারে সামনে দেখতে পাবেন সেটাকে এক কথায় বলা হয় ডিসপ্লে অ্যাড। এটা একটা ডিসপ্লে অ্যাড। মনে করেন আপনি ইউটিউবে ইমরান হাশমি অথবা মানে নরে ফাতিয়ার ভিডিও দেখতে আছেন, নরে ফাতিয়ার। এখন দেখার সময় মনে করতেছেন ঠিক ভালো একটা মুহূর্তে দেখবেন আপনার একটা অ্যাড চলে আসে ভিডিওটা দেখার মাঝখানে। কিসের অ্যাড আসতে পারে? চানাচুর আসতে পারে, ঝালমুড়ি আসতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলের অ্যাড আসতে পারে। এগুলোই কিন্তু ডিসপ্লে অ্যাড। অথবা আপনি ফেসবুকেও কিন্তু ডিসপ্লে অ্যাড দেখতে পান। যেমন ফেসবুকে দেখবেন আমরা যখন কোনো ভিডিও দেখি, ঠিক ভিডিও দেখার যে মুহূর্তটা আমাদের জরুরি ওই মুহূর্তের মাঝখানেই একটা অ্যাড চলে আসে হলুদ দিয়ে, ওটাও কিন্তু ডিসপ্লে অ্যাডের মধ্যে পড়ে। তবে ওটা ফেসবুকের ক্ষেত্রে আলাদা। গুগলের ক্ষেত্রে ডিসপ্লে অ্যাড কত ভাবে হয় দেখেন। এই যে আমরা ইউটিউব ভিডিওর মধ্যে এরকম যে অ্যাডগুলো দেখতে পাই, এটা ডিসপ্লে অ্যাড। মানে ডিসপ্লে অ্যাডটা হবে ইমেজ আর হলো চেহারা দেখা যাবে ভিডিওতে। আর সার্চ অ্যাডটা অলওয়েজ হবে টেক্সট, মানে এরকম টেক্সট আকারে লেখা থাকবে। এখানে কোনো ইমেজ, কোনো ভিডিও, কোনো কিছু থাকবে না। এই হলো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। যেমন আপনাকে আমি আরেকটা জায়গায় যদি দেখাই, যে প্রথম আলো বিজ্ঞাপন, আমি যদি এইখানে যাই, যাওয়ার পরে এই দেখেন আমাকে একটা অ্যাড দিয়ে দিছে ইমেজ। এটা একটা ডিসপ্লে অ্যাড, নতুন বছরে এক্সিস্টিং অফার বা এক্সাইটিং অফার, যাই হোক। এরপরে দেখেন আমি যদি আরেকটু নিচে, এই যে দেখেন আমাদের 40% ছাড় নববর্ষ ইংরেজি উপলক্ষে। এই যে আমরা যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি না, এগুলো সব ডিসপ্লে অ্যাড। মানে ডিসপ্লে অ্যাডে ইমেজ প্লাস হলো আপনার লেখা, মানে টেক্সট দেওয়া যায়, যেটাকে আমরা বলি ডিসপ্লে অ্যাড। আর সার্চ অ্যাডে শুধু লেখাই দেওয়া যায়, মানে টেক্সট দেওয়া যায়, আর কিছু না। তাহলে আমরা ডিসপ্লে অ্যাড কি আর সার্চ অ্যাড কি, এই দুইটা জিনিস বুঝে গেছি। গুগলের এতটুকু জিনিসই, এইগুলো নিয়েই সামনে আরো অনেক কিছু আছে যে এইগুলো নিয়ে আমার সামনে আর কি হবে। সার্চ অ্যাডের মধ্যে কয় রকমের সার্চ অ্যাড আছে, ডিসপ্লে অ্যাডের মধ্যে কয় রকমের ডিসপ্লে অ্যাড আছে, ডিসপ্লে অ্যাড আপনি কিভাবে দিবেন, কিভাবে আপনিও সেম ভাবে একটা অ্যাড, এই যেমন এটা আমার ভিডিওর মধ্যে চলতেছে না, আপনিও আমার এই ভিডিওর মধ্যে আপনার একটা অ্যাড এখানে বসাতে পারবেন এবং এরকম স্ক্রিপ্ট করা যাবে। এগুলো সব ডিসপ্লে অ্যাড। তাহলে আমরা আশা করি যে গুগল সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, গুগল অ্যাডস কি ইন টোটাল বুঝতে পেরেছি। আমি একটু ডিসপ্লে অ্যাডটা লিখে এরপর আপনাদের এতটুকু বিষয়ের মধ্যে কোশ্চেন নিব। আচ্ছা, ডিসপ্লে অ্যাডটা আর লিখলাম না, যতটুকু আছে ততটুকুই মনে করেন। এখন এতটুকু যে আমরা জিনিসটা শিখলাম, এর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা জানা, যে আসলে গুগল অ্যাড কি, গুগল কি, গুগল সার্চ ইঞ্জিন কেন বলা হয়, গুগল অ্যাড কয় প্রকার, গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপন দেয় সেগুলো, যা ইন্টারনাল সম্পর্কে এতটুকু বিষয়ের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সেই সম্পর্কে যে কোনো কেউ কোশ্চেন করতে পারেন। যদি কেউ বলেন যে আমার কোশ্চেন নেই, তাহলে আমি সামনে আগাবো। আর যার যত কোশ্চেন আছে সে কোশ্চেন করতে পারেন, অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। জি বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ডিসপ্লে অ্যাড যেটা দেখালেন, ওটা ওই যে প্রথম আলো যে পেপারটা আছে,
ওইটাতে একটু ঢুকেন, তাহলে বুঝতে পারবেন। জি, কিছু কিছু অ্যাড আছে ওখানে আপনার হচ্ছে মানে এক একটা হচ্ছে লিখা আছে, ইয়াটা আছে মানে ইন্টিয়া হয়, মানে স্লাইড হয়, স্লাইড। যে এগুলো অটো হয়ে যাবে, আমরা যখন অ্যাড দিয়ে হবো তখন তো ওইখানে সিস্টেম আছে, ভিডিও দেওয়ার এই যে এটা এটা যেমন হলো চরকিতে দেখুন, এটা আছে। জি, এটাকে হচ্ছে মানে এটা ডিজিটাল ওরা মার্কেটিং বানিয়ে আদের এটা ওরা বানিয়ে দিয়েছে। গ্রাফিক্স ডিজাইনাররা তৈরি করে দিয়েছে এটা। জি জি, এই অপশন আমরা সব শিখিয়ে দেব, সমস্যা নাই। জি, ইনশাল্লাহ। এমনিতে বলেন এই বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, তা নাহলে আমরা সামনে আগাবো। জি, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। কোশ্চেন করার জন্যই সময় দিয়েছি, সেজন্য কোশ্চেন করে ফেলুন। আমি কিন্তু এক কথা অনেকবার বলছি যে কোশ্চেন করার জন্য আপনাকে সময় দিয়েছি, আপনি কোশ্চেন করতে থাকেন, আপনার কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আমরা অনেকের লিঙ্কডইন এর মধ্যে দেখি প্রোফাইলে তার এই গুগল অ্যাডস এর সার্টিফিকেট থাকে, এটা আসলে কি এটা ভাইয়া? সার্টিফিকেট আপনি বানাতে পারবেন, আপনাকে এক্সাম দেওয়ার সিস্টেম দেখিয়ে দিব। আগে আমরা গুগলটা সব শিখি, তারপরে আমরা সার্টিফিকেট নিই। এখন আমি ওকে, যদি মেট্রিক পরীক্ষা না দিয়েই সার্টিফিকেট নিতে চাই, তাহলে কি হবে? এটা ঠিক হবে বলেন? জানার জন্য প্রশ্ন করছি আমার, ঠিক আছে। না না, আমি জাস্ট বলছি আপনাকে, জাস্ট জানার জন্য। ঠিক আছে, আমরা সার্টিফিকেট যদি এর আগে নেই, তাহলে কি জিনিসটা ঠিক হবে বলেন আপনি? জি না, জি না। তাহলে এটা আমরা আগে কমপ্লিট করব, তারপর আমরা একটা সার্টিফিকেট নিলে আমরা বলতে পারবো যে কি আমরা কমপ্লিট করে সার্টিফিকেট নিচ্ছি। আগে সার্টিফিকেটে কোনো মূল্য আছে বলেন? এই বাংলাদেশ বলেন, যে কোনো জায়গায় সার্টিফিকেটে কোনো মূল্য নাই। মূল্য আছে কোথায়? দক্ষতায়। ভাইয়া, বলেন। এই ভাইয়া অ্যাড বলছি দেখার আমরা সময় কি অ্যাড এরকম ওয়েবসাইটের হেডার ফুটার বা দেখছি সেন্টারে আসে, এটা কি নিজেদের ঠিক করে দেওয়া লাগে নাকি ওইটা? অটো পজিশন সব গুগল বসিয়ে দেবে, আপনি শুধু অ্যাডটা সার্ভ করে দেবেন। বুঝতে পারছেন? জি ভাই, পারছি। ভাইয়া বলছে আমরা কি এরকম অ্যাড তৈরি করাও শিখবো, প্লাস এইভাবে কিভাবে পেজে সেট করতে হয় এটাও শিখবো, তাই তো? সবকিছু শিখবো আমরা। আপনারা এক এক জায়গায় যা যা দেখতে পাচ্ছেন চোখে, ওই সব জিনিসগুলোই আমরা শিখবো। ওকে, ভাই আচ্ছা ঠিক আছে। ভাই আমরা যখন কোনো গেম খেলি, তারপরে গেম শেষ হওয়ার পরে হয়তো ওটাও ডিসপ্লে অ্যাড। পয়েন্টস আর্ন করার জন্য যে অ্যাড আসে, যে স্কিল জি, ছবি, ওটাও ওটাও ডিসপ্লে। গুগলের, বুঝতে পারছি, ওটা গুগলের মাধ্যমে দিতে হয়, ওটাও ডিসপ্লে। তোমরা ভিডিও আর রিলেটেড, কিছু ইমেজ রিলেটেড, ভিডিও থাকে যে 30 সেকেন্ড 15 সেকেন্ড, যেগুলো ওইগুলো। যেগুলো সব ডিসপ্লে অ্যাড গুগলের মাধ্যমে দিতে হয়, ওই রিলেটেড অ্যাডও আমরা দেওয়া শিখবো। ওকে, মোবাইল অ্যাপস এর মধ্যে যেটা দেখি, ইউটিউব ভিডিওর মধ্যে যেটা দেখি, যেখানেই আমরা দেখি না কেন, সব অ্যাড দেওয়াটাই আমরা শিখবো ইনশাল্লাহ। জি, ওকে ভাই। ওকে, এখন ক্লিয়ার সবাই যে গুগল অ্যাডস কি, গুগল অ্যাড কয় প্রকার, গুগল অ্যাড কোনগুলা, গুগল অ্যাড কি কি কাজে লাগে, আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি? তাহলে আমি সামনে আগাবো, আরেকটা জিনিস দেখাবো। কথা বলেন সবাই, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। ভাই, জি ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটা গুগল অ্যাডে কি কি থাকে এবং গুগল অ্যাডস গুলা কিভাবে কাজ করে এই সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিব, যেটাকে বলা হয় হাউ গুগল অ্যাডস অকশন ওয়ার্ক। মানে এই যে গুগল অ্যাডটা আমরা দেখতে পেলাম, আমাদের তো উদ্দেশ্য এটাই যে গুগলে আমরা অ্যাড দেওয়ার জন্য এসেছি, গুগল অ্যাডস নিয়ে আমাদের শিক্ষা। তাহলে এই অ্যাড গুলা কিভাবে কাজ করে, মানে হাউ গুগল অ্যাডস অকশন ওয়ার্ক, সেই সম্পর্কে আপনাকে এখন একটা আইডিয়া দেওয়া হবে যে আসলে গুগল অ্যাডটা কিভাবে কাজ করে। তাহলে এই আইডিয়াটা আপনি আরো ভালোভাবে পেয়ে যাবেন যখন আপনি নিজে গুগলে অ্যাড দেওয়া শুরু করবেন এবং ক্যাম্পেইন করা শুরু করবেন। সেটা তার আগেও আমরা একটা এই সম্পর্কে একটা ডিটেলস আলোচনা করলে নেক্সট টাইম আমরা যখন এই জিনিসগুলো আমরা আবার সব সামনে পাবো। যেমন একটা আইডিয়া আপনাদের অলরেডি হয়ে গেছে, কিওয়ার্ড। তার মানে গুগল অ্যাড দিতে আমাদের কিওয়ার্ড লাগে, এবং কিওয়ার্ড জিনিসটা কি সেটা আমরা জেনেও গেছি অলরেডি। তাহলে দেখেন, একটা ক্লাসের ভিতরে আমরা কিন্তু অলরেডি একটা জিনিস আপনাকে শিখিয়েও ফেললাম। কিওয়ার্ডটা কি, যে গুগল অ্যাড দিতে আমাদের কিওয়ার্ড লাগে এবং গুগল অ্যাডস অপশন আর কিভাবে কাজ করে। কিওয়ার্ড কোনটাকে, একজন ইউজার গুগলে তার মনের ভাষা প্রকাশের জন্য, কোনো কিছু কেনার জন্য অথবা খোঁজার জন্য যে জিনিসটা লিখে সার্চ করে, এটাকে বলা হয় কিওয়ার্ড। ওকে, এবার আসি ইমপ্রেশন জিনিসটা কি।
মানে গুগল অ্যাডস দিলে এগুলো কিভাবে রেজাল্ট আসে, কিভাবে কাজ করে এই সম্পর্কে কিন্তু আমি আইডিয়া দিচ্ছি, এবং এগুলো আপনার জানতে হবে যে ইমপ্রেশন কি, রিচ কি, ক্লিক কি, সিপিসি কি, সিটিআর কি, কিভাবে আপনার এগুলা দেখেন। আমি যদি আমার একটা গুগলের বিজ্ঞাপনে যাই সাপোজ, মানে অ্যাডভান্স বলতে গিয়ে আমি দেখাচ্ছি আমার গুগল অ্যাডস, ওইখানে আপনাকে দেখবেন এই জিনিসগুলো আছে, আপনাদেরও আস্তে আস্তে আসবে। তাহলে আমি জাস্ট একটু আপনাদেরকে জিনিসটা দেখাই। আমি একটা বিজ্ঞাপনে ঢুকি, ঢোকার পরে আপনি দেখতে পারবেন যে এইরকম জিনিসগুলো আসে, এই যে ইমপ্রেশন, ক্লিক, সিপিসি, এগুলো সব আছে এখানে। দেখবেন দেখাবে আমার একটা ক্যাম্পেইনের ভিতরে আমি যখন ঢুকবো গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে, আপনাদেরকেও তো এরকম অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে কিভাবে বিজ্ঞাপন দেবেন, সব জিনিস আমরা শিখাবো। তার আগে জাস্ট আমরা একটা আইডিয়া দিয়ে নিচ্ছি যে আপনার গুগল অ্যাডের ভিতরে কি কি থাকে। এখন একটু লোডিং নিতে আছে, কারণ কি যখন আমরা কোনো এরকম গুগল অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো, যদি একটা বাইরের ট্যাবে যাই তাহলে এটা লোডিং নিতেই থাকে। কারণ কি আমরা যখন এটা ঢুকবো তখন ওইটার মধ্যেই থাকবো, বুঝছেন? তাহলে আমাদের একটু কাজ করবে তাড়াতাড়ি এবং আসবে বলে আমি জাস্ট ওই জিনিস অতটুকু দেখাবো, আর কিছু না। এই যে দেখেন ক্লিক, ইমপ্রেশন, সিপিসি, এগুলো আপনাদের লাগবে। এই যে দেখেন এখানে আপনার আছে যে ইমপ্রেশন কি, এটা আপনি জানতে হবে। এবার রিচ কি, ক্লিক কি, এই যে সিপিসি জিনিসটা কি, এই যে দেখেন এখানে আছে না, ক্লিক, ইমপ্রেশন, সিপিসি। কষ্ট তো আপনারা সবাই বুঝি যে এত ডলার আমার খরচ হয়েছে অ্যাডের জন্য, $19,000। এখন ক্লিক কত হয়েছে? 575K। ইমপ্রেশন কত হয়েছে? 21.9 মিলিয়ন। সিপিসি কত? 0.03। এখন এই জিনিসগুলো কি সেটা আপনার আগে জানতে হবে, তা নাহলে তো আপনি পরবর্তী বুঝবেন না। এই জিনিস সম্পর্কে আমি ধাপে ধাপে আইডিয়া দিচ্ছি, যেটাকে বলা হয় হাউ গুগল অ্যাডস অকশনাল কিভাবে কাজ করে। তাহলে আমি কিওয়ার্ড সম্পর্কে বললাম, এবার আসি ইমপ্রেশন জিনিসটা কি, মানে এখানে যে আমার ইমপ্রেশন হয়েছে এটা কিভাবে এখানে কাউন্ট হলো। যেমন দেখেন আমি এখানে একটা জিনিস লিখে সার্চ করলাম, এই যে ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং যে জিনিসটা আমি লিখলাম, আমি তো একজন ইউজার, একটা কিওয়ার্ড লিখে সার্চ করবো, এটা তো কিওয়ার্ড আমরা প্রথমেই বলে আসছি। এই কিওয়ার্ডটা লিখে যে আমি সার্চ করলাম, সার্চ করার পর আমরা যখন এই সার্চে যতগুলো জিনিস এইখানে চলে আসছে, এবং আমি দেখি আর না দেখি কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সার্চ করলাম না, সার্চ করার পর চলে আসছে, এখানে দেখেন কতগুলো চলে আসছে তার কোনো হিসাব নেই। এবং আমি যদি এই এক পেজে অনেকগুলো চলে আসছে, আবার যদি নেক্সটে যাই তখন 2 নম্বর পেজে আরো অনেকগুলো আসবে। সেম ভাবে যদি আমি এরকম 3 নম্বরে যাই আসবে, এই যে এখানে আসতেছে না, এগুলোও কিন্তু অ্যাড চলতে আছে ওই সব জায়গায় 3 নম্বর পেজে। তাহলে আপনি দেখেন, আপনি একজন ইউজার যখন কোনো কিছু একটা কিওয়ার্ড লিখে এখানে যখন সার্চ করে একজন ইউজার, তার মানে দেখেন আমি যেটা লিখে একবার সার্চ করলাম না, এটা অ্যাড চলতেছে না, এই অ্যাডে একটা ইমপ্রেশন কাউন্ট হলো, এবং আমি এটাকে কেটে দিলাম। মনে করেন কেটে আমি আবার গুগলে গেলাম, আবার ধরেন আমি লিখে সার্চ করলাম, আমি একজনই আবার লিখলাম, আবার দেখেন এইটা শো করতেছে না। তার মানে আপনি নেম চিপটাকে টার্গেট করেন, সাপোজ প্রথমবার সার্চ করছিলাম নেম চিপ আসছিল একবার, তার মানে ইমপ্রেশন হলো 1। তার মানে একজন ইউজার যখন একটা জিনিস লিখে সার্চ করবে, সার্চ করার পর যখন ওটা শো করবে শুধু ওই সার্চ কিওয়ার্ড সার্চ করার পরে, সেটাই একটা ইমপ্রেশন কাউন্ট হবে। দেখেন আমি দ্বিতীয়বার আবার লিখে সার্চ করলাম, আবার এটা শো করছে, তার মানে 2টা ইমপ্রেশন হয়েছে। আমি এটাকে আবার কেটে দিলাম, আমি আবারই লিখলাম, আমি একজনই বারবার লিখতেছি। তাহলে আপনি জিনিসটা খেয়াল করেন, ওই নেম চিপটাকে আমরা টার্গেট করি। আবার আসে কিনা একটু দেখি, নেম চিপটা আমরা একটু দেখি, আসবে, অবশ্যই আসবে না কেন। মানে মনে করেন ওই নেম চিপটা আবার আসলো, তার মানে 3বার আমি সার্চ করলাম না, তার মানে 3টে ইমপ্রেশন কাউন্ট হয়েছে। এরকম করে আমি যদি 4র্থবার করি, 5ম বার করি, যতবার করব ততবারই ইমপ্রেশন কাউন্ট হবে এবং এই জায়গায় দেখাবে। তার মানে এই যে 21.9 মিলিয়ন যে ইমপ্রেশনটা আছে, এখানে দেখা গেছে একজন লোক গুগলে এসে 100বারও এই লেখাটা লিখে সার্চ করার পরে আমার অ্যাডটা শো করেছে, একজন লোক। তার মানে আমি ওয়েব হোস্টিং যতবার লিখবো এখন বসে বসে, যতগুলো এরকম অ্যাড শো হবে প্রত্যেকেরই একটা করে ইমপ্রেশন কাউন্ট হবে। তাহলে আমার ইমপ্রেশনের কাজ কি? ইমপ্রেশন দিয়ে আমার কোনো লাভ নাই,
জাস্ট আমার অ্যাডটা শো হয়, তারা ওই অ্যাডটা দেখে কিনা না দেখে কিনা এটাও আমি শিওর না। জাস্ট এই যে লেখাটা লিখে সার্চ করেছে, সার্চ করার পর অ্যাডটা শুধু এখানে শো হয়েছে যে কোনো এক জায়গায়, হয়তো নিচে উপরে, এটা মূলত ইমপ্রেশন। তাহলে আমার এখানেও সেম ভাবে ইমপ্রেশন জিনিসটা দেখিয়েছে। তার মানে একজন ইউজার একটা কিওয়ার্ড লিখে যতবারই সার্চ করুক না কেন, ওই কিওয়ার্ডে সার্চ করার সময় যে জিনিসগুলো আসবে, যতবার লিখে সার্চ করবে কেটে 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 150 20 ততবারই ইমপ্রেশন কাউন্ট হবে এক করে। মানে আমি একবার সার্চ করলে একবার, দ্বিতীয়বার করলে দুইবার, তৃতীয় চতুর্থ পঞ্চম যতবার হবে, এটা হলো ইমপ্রেশন। পরেরটা হলো কি, রিচ। রিচ জিনিসটা আর ইমপ্রেশন জিনিসটা সেম, কিন্তু একটু আলাদা। এখন আপনি বলতে পারেন যে ভাই সেম হয়ে আবার আলাদা হলো কিভাবে? যেমন রিচ জিনিসটাও সেম ভাবে কাউন্ট হয়। কিরকম কাউন্ট হয়? একজন ইউজার লিখে যখন এরকম কিওয়ার্ড লিখে সার্চ করার পর যখন ওইটা শো করে, ওই শো করা মানেই রিচ। মানেই এখানে দেখেন আমি সার্চ করার পর আমি এইটা দেখলাম, নিচের গুলো দেখি নেয়, শো হয়েছে, কিন্তু সেটাও ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়, রিচ হিসেবেও কাউন্ট হয়। তবে ইমপ্রেশন আর রিচের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা বলেছিলাম কি, ইমপ্রেশন জিনিসটা হয় আপনি এই কিওয়ার্ডটা লিখে যতবার সার্চ করবেন ততবারই আপনার সামনে যদি শো করে ততটা ইমপ্রেশন হবে, কিন্তু রিচ হবে মাত্র একটি। তার মানে কি, রিচটা ডিপেন্ড করে একজন ইউজারের উপর। এখানে ইউজারকে, এই লোক, আমি যে সেটা না। এখানে আপনি যে কম্পিউটার দিয়ে আসেন এবং যে জিমেল দিয়ে আসেন, এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন না, এই লোক হলো ইউজার। এই লোক যদি ওয়েব হোস্টিং লেখা 100 বারও সার্চ দেয়, তাহলে রিচ হবে একটাই, কারণ রিচ হলো একজন ইউজারের উপর ডিপেন্ড করে। এখন যদি আপনি এই জিমেলটা চেঞ্জ করে আর একটা জিমেল দেন, তাহলে কিন্তু ইউজারও চেঞ্জ হয়ে গেল। তখন আপনি যখন এইটা লিখে সার্চ করবেন, তখন ইউজার হবে 2 জন, রিচও হবে কয়টা? 2টা। এখন মনে করেন এই যে আমি এই লোক আছি না, এই লোক যদি আমি 100 বার এটাকে লিখে সার্চ করি, রিচ হবে একটাই, কিন্তু ইমপ্রেশন 100টা কাউন্ট হবে। কারণ আমি প্রথমেই বলে আসছি, একজন লোক যতবারই এই লেখাটা লিখে সার্চ করার পরে যখন এই জিনিসগুলো দেখাবে, সেটাকে বলে হলো ইমপ্রেশন। যতবারই আসবে ততবার ইমপ্রেশন কাউন্ট হবে। এবং ওই জিনিসটাকে রিচও বলা হয়, তবে রিচটা কাউন্ট হয় শুধু ইউজারের উপর ডিপেন্ড করে। মানে একজন ইউজার যদি 100 বারও লিখে, 500 বারও লিখে, তাও রিচ একটাই কাউন্ট হবে, কারণ কি সে একজন ইউজার। আর যদি ওই, কিন্তু ইমপ্রেশন ওই যে 100 বার সার্চ করেছে 100টাই হবে, 500 বার সার্চ করেছে 500টাই হবে। এই ইমপ্রেশন আর রিচের মধ্যে পার্থক্য। এখান থেকে আমরা এই যে ইমপ্রেশন আছে না, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে ওই যে রিচটা আর কি ওরকম দেখায় না। জাস্ট রিচটাকে আমি জাস্ট বলে দিয়েছি তারপরও, কারণ কি রিচটা আমাদের অন্য অন্য জায়গায় দরকার আছে ফেসবুকে, এই জন্য আমি জিনিসটা বলে দিয়েছি। তাহলে আমরা রিচ আর ইমপ্রেশন এই দুইটা জিনিস সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম। ইমপ্রেশন, রিচ ডিপেন্ড করে একজন ইউজারের উপর। মানে একজন ইউজার 100 বার সার্চ করলেও রিচ একটাই হবে, কারণ সে একা একজন ইউজার। সে যদি ইউজার চেঞ্জ হয়ে আবার সার্চ করে, তখন দুইটা ইউজার হবে। কিন্তু ইমপ্রেশন জিনিসটা ওইভাবে না। ইমপ্রেশন জিনিসটা একজন লোক, ইউজার যতবারই একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, ততবার যদি তার অ্যাডটা এরকম শো করে, ততটাই তার ইমপ্রেশন। 100 বার হলে ইমপ্রেশন। পরের জিনিসটা হলো কি আমার ক্লিক। এগুলো এইভাবে কিন্তু গুগল অ্যাডস কার্স করে, গুগল অ্যাড এর মধ্যে এই জিনিসগুলো আছে এবং থাকে। পরেরটা আমরা বললাম কি ক্লিক। এই যে দেখেন ক্লিক দেখতে পাচ্ছি, ক্লিক কি? যেমন আপনি দেখেন, এই আমি এই লেখাটা লিখে সার্চ করলাম না কিওয়ার্ডটা দিয়ে, আমার এখানে একটা জিনিস শো হয়েছে না, এই জিনিসটা আমার দরকার, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি তার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে, তাহলে এটাই ক্লিক। এক কথায় আমরা বুঝে গেছি। আমি মনে করেন কি এই রেস্টুরেন্ট খুঁজতেছি, রেস্টুরেন্ট দেখে আমি এখানে ক্লিক করলাম, তার মানে এটা একটা ক্লিক কাউন্ট হয়ে গেল। আর এটাকে দেখা মানে কি, ইমপ্রেশন আর রিচ। ইউজারের ক্ষেত্রে রিচ একটা হয়, আর একজন ইউজার যতবারই সার্চ করার কোনো ইমপ্রেশন হয়। তাহলে এটা হলো আমাদের কি ক্লিক আর ইমপ্রেশন। ক্লিক জিনিসটা আমরা খুব ইজি ভাবে বুঝে যাব, এক্ষেত্রে আমাদের আর কারো সমস্যা আশা করি হবে না। ওকে, তাহলে ক্লিকটা হয় এভাবে যে আমরা একটা অ্যাড দেখার পরে জাস্ট ওইটাই ক্লিক করি, এটাই একটা ক্লিক। তাহলে এরকমই আমার একটা অ্যাড চলেছে, সেই অ্যাডে দেখে মানুষ এতবার ক্লিক করেছে, কিনুক আর না কিনুক ওটা কোনো ফ্যাক্ট না, জাস্ট ওই অ্যাডে ক্লিক করে সে ভিতরে ঢুকেছে, এটা হলো ক্লিক। এরপরে দেখেন আমাদের ক্লিকের পর আছে সিপিসি।
এই যে এটাকে বলা হয় আমরা সিপিসি, এখানে লেখা আছে সিপিসি। এখন সিপিসির ফুল মিনিং আছে, মুখস্থ রাখতে পারি কস্ট পার ক্লিক, কিন্তু আগে বুঝতে হবে যে সিপিসি জিনিসটা কি, শুধু এটা বললেই হবে না, কস্ট পার ক্লিক। আবার কিন্তু এই লেখার ভিতরেই লেখাটা চলে আসে, কস্ট পার ক্লিক মানে যখন আমরা গুগলে অ্যাড দেই, অ্যাড দেওয়ার সময় আমাদের ডেইলি একটা বাজেট দিতে হয়, যে ডেইলি বাজেট কয় ডলার, মনে করেন $20, যে প্রত্যেকদিন $20 করে খরচ হবে এরকম একটা অ্যাড এরকম গুগলে শো হবে তার জন্য। এখন আবার ওই যে এটা কিন্তু প্রত্যেক দিনের জন্য একটা বাজেট দেন, ওইখানে আমরা আরো একটা জিনিস সেট আপ করে দিতে পারি, যে একজন লোক যখন আমার অ্যাডটা দেখবে, দেখার পরে ওই লোক ওই অ্যাডে যখন ক্লিক করবে, ওই একটা ক্লিকের জন্য আমি কত ডলার খরচ করব সেটাও আমি দিতে পারি। তাহলে আমি কিন্তু আবারও জিনিসটাকে রিপিট করি, আমরা বলেছি গুগলে যখন আমরা অ্যাড দিই, অ্যাড দেওয়ার সময় এরকম একটা অ্যাড শো হওয়ার জন্য আমরা একটা ডেইলি বাজেট দিই, যে আমাদের ডেইলি বাজেট $10, $20 এরকম বাজেট দিলে অ্যাডটা শো হয়। ওই অ্যাডের ভিতরে আমরা আবার একটা সিস্টেম করে দিতে পারি। কি সিস্টেম? যে একজন ইউজার যখন অ্যাড দেখবে, দেখার পরে ওই অ্যাডের উপরে ক্লিক করলে ওই ক্লিকের জন্য কত টাকা কাটবে। আমি তো ডেইলি দিলামই, টোটাল একদিনের জন্য দিলাম $10। পরে আমি আবার সেট আপ করে দেব, এক একজন লোক অ্যাড দেখার পরে এক একটা ক্লিকের জন্য কত ডলার করে যাবে। এখন আপনি যদি বলেন যে আমার একটা অ্যাড দেখা একটা অ্যাডে ক্লিক করলো, একটা ক্লিকে আমি $10 সেট আপ করে দেবো, তাও পারেন। এখন আপনি যদি বলেন না এত দিব না, আমি দিব $8 একটা ক্লিক, একজন লোক যখন একটা অ্যাড দেখবে একটা ক্লিক করলে আমার ওই একটা ক্লিকের জন্য $8, সেটাও পারেন। আপনি যদি মনে করেন না এত বেশি দেওয়া যাবে না, আমি আরো কম দিব, যে একটা ক্লিকের জন্য একজন ইউজার আমার অ্যাড দেখলো, দেখা একটা ক্লিক করলো, এই একটা ক্লিকের জন্য আমি $1 খরচ করতে চাই, সেটাও আপনি পারেন। এখন যদি না $1 না আরো কম দিব, তাহলে আমরা ডলার থেকে এবার আসি পয়সায়, মানে আমি উদাহরণটা যেরকম দিই, টাকা আর পয়সা, ডলারে হলো সেন্ট, যেমন আমাদের 1 টাকা, এরপরে 50 পয়সা, 75 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, এরকম থাকে না। ডলারের ক্ষেত্রে এরকম আছে $1, এরপরে যা হয় সেগুলোকে বলা হয় সেন্ট, 50 সেন্ট, 80 সেন্ট, 75 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, 5 সেন্ট, 3 সেন্ট, এরকম করে দেওয়া যায়। এখন যদি আপনি মনে করেন টোটাল একদিনের জন্য তো $10 দিলেনই, এখন চাচ্ছেন আপনি এক একটা ক্লিকের জন্য আপনি কত ডলার না সেন্ট দিতে চান, এই জিনিসটা আপনি সেট আপ করে দিতে হবে। এই যে একটা ক্লিকের জন্য যে একটা ডলার কেটে নেয়, এটাকেই বলা হয় সিপিসি, মানে কস্ট পার ক্লিক, এক এক ক্লিকে কত করে খরচ হবে, যেটাকে বলা হয় কি সিপিসি। এই যে যেমন দেখেন আমি এখানে $19,000 খরচ করেছি, 557টা ক্লিক আসছে, এক একটা ক্লিকের মূল্য হয়েছে 0.03 সেন্ট। মানে আমার একটা যখন দেখেছে, দেখার পরে ওই অ্যাডে যখন কেউ ক্লিক করছে, টোটাল একটা অ্যাভারেজ হিসাব আসছে যে তোমার এক একটা ক্লিকের জন্য খরচ হয়েছে 0. এখন এগুলো আপনি সবকিছু ম্যানুয়াল ভাবে সেট আপ করে দিতে পারেন, যে আপনার একটা ক্লিকের জন্য কত দিব আমি গুগলকে, যে আমার একটা অ্যাড দেখাবে, এই একটা ক্লিকের জন্য কত খরচ হবে এবং টোটাল একদিনের জন্য কত হবে, এগুলো আপনি সবকিছু ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারবেন যখন আমরা অ্যাড দেওয়া আপনাকে শিখাবো। ওকে, এই যে 3টা জিনিস বললাম, এই 3টা জিনিসের মধ্যে হয়তো কারো মনে কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলতে পারেন। একজন লোক মেবি হাত জাগিয়েছিল, যদি কোশ্চেন করতে থাকেন তাহলে এই 3টা জিনিস সম্পর্কে, শুধু কিওয়ার্ড সম্পর্কে, সরি 4টা, কিওয়ার্ড, ইমপ্রেশন, রিচ, ক্লিক আর সিভি, সরি 5টা, এই 5টা জিনিস সম্পর্কে আমরা বলি। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। বলেন। মনে করেন আপনার এখানে তো 3 সেন্ট দিয়েছেন, ঠিক আছে, আমি এখন যদি 1 সেন্ট যদি দিই তাহলে তো আমার লাভ হবে, তাই না? তো আপনি 3 সেন্ট কেন দিয়েছেন? এইগুলো তো আমরা পরে আপনাকে অ্যাড দেওয়ার সময় শিখাবো, আচ্ছা, ঠিক তখন আছে। লাভ লস। আমি জাস্ট বলছি যে সিপিসি জিনিসটা বুঝছেন কি, আপনি লাভ এটা লস বুঝছি, এটা দেখেন। বুঝছি। আমি জাস্ট বলছি এই জিনিসগুলো বুঝছেন কিনা, এই সম্পর্কে আপনি কত সেট আপ করবেন, কিভাবে দেবেন, এগুলো তো আমাদের সামনে আমরা শিখাবো। জাস্ট এই আচ্ছা, 5টা জিনিস সম্পর্কে আপনি বুঝছেন কিনা এবং জানছেন কিনা, জিনিসটা কি, এইটা শুধু হিসাব করবেন এবং এই অনুযায়ী কোশ্চেন করেন। এখন আপনি এখানে আমার 3 দিয়ে লাভ কি, এগুলো রিস্ক জিনিসটা question আরেকটা করলে, যদি বলতেন। জি রিস্ক জিনিসটা আরেকবার যদি বেস বলতেন। জিনিসটা হলো কি, আপনি এই যে লেখাটা লিখে সার্চ করার পর যখন এখানে শো করবে না, একজন ইউজার
রিচটা ডিপেন্ড করবে একজন ইউজারের উপরে। আমি একজন ইউজার, এই লেখাটা লিখে আমি সার্চ করলাম, এখন মনে করেন একবার লিখে সার্চ করলাম, কেটে আমি আবার লিখে সার্চ করলাম, তার মানে কয়বার হলো? আমার মতে 2বার হইলো, কিন্তু রিচ একবারই কাউন্ট হবে, কারণ আমি একজন ইউজারই, অন্য কেউ সার্চ করে নাই, আমি একজন ইউজার। কিন্তু আমি যে এই লেখাটা লিখে 2বার সার্চ করেছি না, এটা হলো ইমপ্রেশন। আর ইউজার যেহেতু আমি একজন, সেজন্য আপনি যতবারই সার্চ করেন না কেন, আপনাকে ওই রিচ একটাই হবে। রিচ ডিপেন্ড করে ইউজারের উপরে। বুঝতে পারছেন? ভাই এটা সাবস্ক্রাইবার ভিউস এর মতো না? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই মনে করেন। ভাই সিপিসিটাকে একটু একটু বলবেন? সিপিসিটা যদি আমি এক কথায় আপনাকে বলি, আমরা যখন একটা অ্যাড দেখি, এই অ্যাড দেখার পরে এই অ্যাডের একটা ক্লিক করার জন্য গুগল আমাদের থেকে টাকা নেয়। এই এক একটা ক্লিকের জন্য আপনি গুগলকে কত টাকা দিবেন, এইটা অ্যাড দেওয়ার সময় আপনি ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারেন, যেটাকে বলা হয় সিপিসি। এই জন্য বলা হয়েছে কস্ট পার ক্লিক। এক একটা ক্লিকে আপনি কত টাকা ডলার খরচ করতে চান, সেটা আপনি অ্যাড দেওয়ার সময় ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারবেন। এটাই হলো সিপিসি। এটা আমরা যখন অ্যাড দেব, তখন আমরা এই জিনিসটা ওইখানে দেখতে পারবো যে সিপিসি কিভাবে সেট আপ করবো। এখন আমরা শুধু জানি যে সিপিসি জিনিসটা কি। হ্যালো ভাই। ক্লিকটা বুঝাই দিব, তাই তো? ক্লিক মানে হলো এটা, এই একটা জিনিস দেখায়, সেটার উপরে ক্লিক করা মানেই ক্লিক। আপনি যদি এই যে এখানে এই যে ভারত পেক্সে ক্লিক করেন, এটা ক্লিক। আপনি যদি লগ ইনে ক্লিক করেন, এটা ক্লিক। কোনো জায়গায় মানে একটা জায়গায় ক্লিক করা মানেই ক্লিক। মানে আমি এই অ্যাডটা দেখলাম, দেখার পরে যে এই একটা ক্লিক করলাম, একটা ক্লিক কাউন্ট হলো। আবার ধরেন আমি আবার ব্যাক করে এখানে আসলাম, এই আবার আর জায়গায় ক্লিক করলাম, এদেরও একটা ক্লিক কাউন্ট হলো। এগুলোকে বলা হয় মূলত ক্লিক। হ্যালো ভাই। বলেন। ভাই এখানে ওই একটা রিচ বলতে একটা জিমেলের আন্ডারে একবার রিচ হবে ভাই? যে মানে একটা ওইটাই ইউজার, ওইটাকে ইউজার বলা হয়। আপনার জিমেইল মানেই আপনি ইউজার। জি ভাই। ভাই আমার আরেকটা প্রশ্ন আছে। সিপিসিটা যে এক লোক বলছে যে গুগল অ্যাড নিয়ে কোনো কাজ আছে বাইরের, কাজ তো সব গুগল অ্যাড নিয়েই। সিপিসি কি ডেইলি বাজেট? জি, আমরা যে টোটাল একটা $10 বাজেট দিব, ওইখান থেকেই আমাদের সিপিসিটা কেটে নিবে। জি বলেন, বলেন। ও ভাই বলছি যে কস্ট পার ক্লিক যেটা, ওটা মনে করেন যে আমি একবার ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ব্যাকে এসে আবার যদি ক্লিক করি, তাহলে কি 2বারই কাউন্ট হবে নাকি একবারই? এটা স্প্যামিং গুগল বুঝে যাবে, কারণ আপনি একই জিমেল দিয়া ইউজার একজন, আপনি যদি এটা ইচ্ছাকৃতভাবে 5বার 10বার ক্লিক করেন, ওটা হুম, গুগল বুঝে যাবে। ওরা ওই জি সময় জি টাকা কাটবে না, ওরা একবারই কাউন্ট করে নিবে। জি কারণ বুঝতে গুগলের থেকে আমরা আসলে কেউ শক্তিশালী না। গুগল হুম, যা জানে তার থেকে আমরা 0%ও জানি না। বুঝছেন? জি জি ভাইয়া বলছি ইমপ্রেশনের ব্যাপারটা হলো যে আমি একটা কিছু সার্চ দিলাম, তারপর আমার ডিসপ্লেতে যে ওয়েবসাইট গুলা শো মানে show করবে, করছে। ওইটা একটা ইমপ্রেশন কাউন্ট হবে, রাইট? জি জি, আচ্ছা আচ্ছা ভাইয়া। কিন্তু আর আপনি যেগুলো শো হচ্ছে না যতবারই পরের সার্চ পেজে, করবেন ততবারই ইমপ্রেশন হবে। যেগুলো শো হচ্ছে না পরের পেজে আছে ওগুলো তো কাউন্ট হবে না, তাই না? না, মানে ওগুলো এই, আবার পরের পেজে গেলে কাউন্ট হবে। ও আচ্ছা আচ্ছা। ভাই সিপিসি বিষয়টা হলো যে আমরা কত মানে সেন্ট সেট করে দিব, এটাই তো নাকি ভাই? জি জি, কত সেন্ট আর কি, মানে ডলার বা সেন্ট? ডলার আর সেন্ট, যেটা আপনি নিজে সেট আপ করে দেবেন একটা ক্লিকের জন্য কত টাকা কাটবে আমার টোটাল বাজেট থেকে অথবা অ্যাডের, সেটাই সিপিসি। জি ভাই, বুঝতে পারছি। ভাই টাইটেল আর কিওয়ার্ড এর মধ্যে ডিফারেন্ট কি? কিওয়ার্ড আর টাইটেল সম্পূর্ণ আলাদা। কিওয়ার্ড মানে একটা জিনিস একজন ইউজার লিখে সার্চ করে, আর টাইটেল মানে যে কোনো একটা জিনিসকে সুন্দর করে মিনিংফুল দেওয়া, মানে বসানো। ডিসক্রিপশন। ভাই টাইটেল ডিসক্রিপশন আমি বলি, তারপরে আসি। আমি তো এখানে এখন আসি নাই। আমি বলছি এই যে 1 থেকে 5-এর ভিতরে কোশ্চেন করতে। থ্যাংক ইউ ভাই। আমি কিন্তু প্রথম থেকেই সবাইকে বলে আসছি যে আমি তো এখনো টাইটেল ডেসক্রিপশনে আসি নাই। আমি তো এখন এটা সামনে বলবো, আমি তো এখনো শেষ করি নাই। ওকে, তাহলে আমরা এবার সামনে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা সিপিসি বন্ধু গেলাম। এবার আমাদের আর একটা জিনিস আছে, অ্যাডের ভিতরে থাকে, এটা অ্যাড চালু হলে দেখতে পাবেন, সিটিআর। সিটিআর জিনিসটা কি? ক্লিক থ্রু রেট, মানে ক্লিকের পার্সেন্টেজ যেটাকে বলা হয়। এটা বের করার একটা ওয়ে আছে।
এটা আপনার অ্যাডের মধ্যে থাকবে, অটো আসবে, অ্যাড রান করার পরে আসবে, এর আগে আসলে এটা আসে না। এই যে আমি যখন এখানে যাব সিটিআর অথবা রেড অ্যাডের ভিতরে আর কি একটা ক্যাম্পেইন যখন আমরা রান করি, ক্যাম্পেইনের ভিতরে এগুলো চলে আসে। যে এখানে আমি যদি দেখি এভারেজ সিপিসি ক্যাম্পেইন টাইপ, আচ্ছা আমি যদি একটা ক্যাম্পেইনের ভিতরে ঢুকি তাহলে আরো হয়তো একটা আইডিয়া পাবো। এই যে এখানে দেখেন এই যে সিটিআর লেখা আছে, এই যে সিটিআর, যেটাকে বলা হয় ক্লিক থ্রু রেট। এটা আপনি ক্যালকুলেট করে হিসাব করতে পারবেন যে আপনি যে একটা অ্যাড রান করলেন, সেখানের ইমপ্রেশনের থেকে ক্লিকের রেটটা কেমন, কত হইলে কত ভালো, কমন হইলে কেমন খারাপ, এগুলো আপনি ডিসাইড করতে পারেন। এটা এক কথায় আপনি হিসাব করে বের করেন। যেমন আমি যে একটা অ্যাড রান করলাম, ওই অ্যাডের ইমপ্রেশনকে আমরা যদি ক্লিক দ্বারা, এখানে দেওয়াই আছে যে ক্লিককে আমরা যদি ইমপ্রেশন দ্বারা ভাগ করে 100%-এ নিয়ে যাই, তাহলে যে রেজাল্ট আসে সেটাই সিটিআর। এটা কিন্তু অ্যাডের রান করার পরে আমরা দেখতে পাই। এখন এখানে আমার ক্লিক আর ইমপ্রেশন, ইমপ্রেশন অনেক, ক্লিক কম দেখা যাচ্ছে। এটার মধ্যে থেকে আসলে আমার মানে হারটা কেমন, ক্লিকের হারটা কেমন ইমপ্রেশনের তুলনায়, ক্লিকের হারটা আসলে কি কম না বেশি, এই টোটালটা মিলে আর কি সিটিআর বের করতে হয়, ক্লিক থ্রো রেট। কত হলে ভালো, কত হলে খারাপ। আগে আমরা একটু হিসাবটা যদি দেখে আসি যে আপনি হিসাবটা কিভাবে করবেন। মনে করেন আমি এখানে যাই, সাপোজ মনে করেন আমি এইটার সিটিআর বের করব। সিটিআর বের করার অপশন কি? সিটিআর বের করার অপশন হলো ক্লিককে ইমপ্রেশন দ্বারা ভাগ। তাহলে আমার অ্যাডের ক্লিক ছিল কত? 575, অনেক বেশি দেখাচ্ছে, তাই তো? এত লেখা সম্ভব না। মনে করেন আমি 5000 ধরি সাপোজ ক্লিক। তাহলে আমাদের সিস্টেম কি? ক্লিক ভাগ ইমপ্রেশন, ক্লিক ভাগ ইমপ্রেশন, মনে করেন যে 21000, এটা হলো ইমপ্রেশন। ওকে, এখানে তো বলাই আছে ক্লিককে ইমপ্রেশন দ্বারা ভাগ। আপনি যখন একটা অ্যাড রান করবেন, রানের পরে রেজাল্ট দেখতে পারেন যে ক্লিক ইমপ্রেশন, ক্লিককে আমি ইমপ্রেশন দ্বারা ভাগ করলাম, ধরেন 21900 দিই, বুঝছেন? তাহলে জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। 21900, এরপরে আমার এটাকে বলছে কি গুণ 100, মানে 100%, 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যাবে। ওকে, এটাকে আমরা ইকুয়াল যে, উফ রে, ওটাকে আমি কেটেই দিলাম, তাই তো? আবার দেই 5000 ভাগ 21900 গুণ 100, এরকম দিলে হবে আশা করি। হয় না, একসাথে সব হয়ে গেছে। এসি কই? এসি 5000-কে আমরা, 5000 হলো আমাদের ক্লিক, ভাগ হলো 21900। আমাদের সিটিআর বের করার অপশন তো এটা, ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100। 5000 ভাগ 21900 ইকুয়াল, এটাকে আমরা জাস্ট 100 দ্বারা পার্সেন্টেজ করলেই আমাদের হয়ে যাবে। কিন্তু এটা বেশি দেখাচ্ছে, এত বেশি দেখানো আমাদের মানে অতিরিক্ত নেওয়া হয়ে গেছে, বুঝছেন? এটা দ্বারা 100 দ্বারা গুণ করলে তো অনেক হয়ে যায়। আমি একটা কম রেজাল্ট দিয়ে দেখাই, তাহলে এক্সাক্ট রেজাল্ট পাবো। আমি এখান থেকে একটু কমাই নিই, বুঝছেন? লাস্ট 30 দিনের রেজাল্টটা দিয়ে দেখি তো কেমন আসে। লাস্ট 30 দিন তো রান হয় নাই, তাহলে আমি শুধু ডিসেম্বর দেই। ডিসেম্বরের এইটার রেজাল্ট আছে কিনা? অ্যাড এখন অফ করা আছে, এই জন্য আসতেছে না। এখানে ধরেন 130 দিন দিই তো, মানে একটা কম রেজাল্ট আসলে দেখাই, এটা দেখাই 25,000, 25,800, তাই তো? না, 25,800 ছিল ওইটা। কই, আমি তো খেয়ালও করলাম না। 25.8K, তার মানে 25,800 ধরেন, ভাগ এটাকে 7,47,000 আর কি, অনেক।
7,47,000 আর এটা, তাহলে এটাই যদি আমরা 100 দেই তাহলে আমাদের একটা সিটিআর এসে যাবে। হিসাবটা মিলাইতে পারতেছি না, কি কারণে? আমাদের রেজাল্ট অনুযায়ী বেশি আছে। আমি একটা শর্ট একটা রেজাল্ট দিয়ে আপনাকে দেখাই। এক কথায় কি, আপনাদের সিটিআর কে আমরা ক্লিকটাকে ইমপ্রেশন দিয়ে ভাগ করব। ধরুন একটু লাইনে থাকেন। জি, আমাদের হিসাব হয়ে গেছে। এবার এটাই ভাগ করি আমরা, তাহলেই আসবে। আমরা ওইখানে ভুল দিয়েছিলাম মেবি, কিন্তু কেউ তো বলতেছেন না। 25,800 ভাগ 7,47,000 দেই, তাই তো? এই যে ইকুয়াল ইন্টু 100। এবার আমাদের পারফেক্ট বের হবে। এই যে দেখেন কত বের হয়েছে, 3.66। ভাই হ্যাঁ, ওইখানে আমি একটা মাঝখানে ইনা দিয়ে ভুল দিয়েছিলাম সংখ্যা। এবার আমাদের পারফেক্ট সিটিআরটা বের হয়েছে। কিভাবে বুঝলাম আমি? এই যে দেখেন এখানে আমার দেখাচ্ছে 3.36 বা 67%, যেটাই হোক, এটা আমাদের হলো সিটিআর। তাহলে আমরা সিটিআরটা এভাবে বের করব, জাস্ট সংক্ষেপে আমরা বুঝে নিই। ক্লিককে ইমপ্রেশন দ্বারা ভাগ করব, তাহলে আমাদের সিটিআর বের হবে। মানে ক্লিকের রেট কেমন, ইমপ্রেশন অনুযায়ী আমাদের ক্লিক থ্রু রেটটা কেমন। এখন কত হলে আমাদের এই সিটিআর, এই যে আমাদের রেজাল্টটা পাচ্ছি না, এটা আমাদের সিটিআর। এটা আর কি ভালো, সিটিআরটা আমাদের যদি 3-এর উপরে থাকে, 3-এর উপরে, এখন সর্বোচ্চ 7, 8, 9, 10 হতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি 3-এর উপরে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার অ্যাডের রেজাল্ট ভালো আছে, যে ইমপ্রেশন অনুযায়ী ক্লিকের ভ্যালুটা ঠিক আছে। এখন দেখা গেছে আপনার ইমপ্রেশন যদি এখানে হয় 7,47,000, ক্লিক আসলো 8,000, তাহলে কিন্তু আপনার সিটিআর একেবারে কম হয়ে যাবে। তাহলে আপনার যে সিটিআরটা হবে দেখেন, তখন কিন্তু ওইটা কোনো ভালো অ্যাড হয় নাই। 8,000 ভাগ হলো 7,47,000, মনে করেন এইটার যদি আমি সিটিআর বের করি, একেবারে কম হয়ে যাবে। তার মানে এই যে দেখেন এটা কত, 1.1। তার মানে আপনার অ্যাডে ক্লিকের থেকে ইমপ্রেশন বেশি আসছে, তার মানে আপনার অ্যাড লস। আরো লস লাভ হিসাব করা যায়, সিটিআরটা কম। সিটিআর মানে সিটিআরটা আরো অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। সিটিআরটা মূলত এই দুইটাই বেশি ডিপেন্ড করে। সরি, আমাদের কোয়ালিটি স্কোর আছে, ওইগুলো ডিপেন্ড করে। এখন আমরা যদি একটা অ্যাড রান করে যদি আমাদের ক্লিকের থেকে ইমপ্রেশন বেশি হয়, তাহলে কি আমাদের কোনো লাভ আছে? কারণ আমরা জেনে আসছি ইমপ্রেশন কি। আমাদের দরকার ক্লিক বেশি, যত বেশি ক্লিক হবে তখন আমাদের অ্যাডের জন্য একটু ভালো, কারণ ক্লিক বেশি হলে সেল আসার সম্ভাবনা থাকতে পারে। এই একটা অ্যাডে যখন আমার ওয়েবসাইট এখানে দেখবে, ক্লিক করবে, মধ্যে কারো পছন্দ হলে কিনতে, কিন্তু ইমপ্রেশন বেশি আসলে কোনো সেল আসার সম্ভাবনা নাই। তাহলে এই জন্য এই ক্লিক থ্রু রেট সিটিআরটা আমাদের বের করতে হবে। আমরা মনে রাখবো যখন আমরা একটা অ্যাড রান করবো, সিটিআরটা আমাদের যেন 3-এর উপরে থাকে, এটা আমরা সব সময় মনে রাখবো। 3-এর উপরে যদি থাকে তাহলে আমরা মোটামুটি বুঝবো যে আমাদের অ্যাডের একটা সামঞ্জস্যপূর্ণ বা রেজাল্ট আছে এবং ভালো আছে মোটামুটি। তাহলে এই জিনিসটা হলো কি সিটিআর, মানে ইমপ্রেশন অনুযায়ী ক্লিকের হারটা কেমন, এটা বের করার সিস্টেম ক্লিক প্লাস ইমপ্রেশন। বিট এবং বিডিং, এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না, গুগলে যখন আমরা একটা অ্যাড রান করতে যাই তখন আমাদের ডেইলি বাজেট দিতে হয় টোটাল, এবং আমরা একটা এরকম সিপিসি সেট আপ করতে হয়। এইগুলোকে বলা হয় বিট বিডিং। বিট বিডিং, বিট মানে এই যে সিপিসি আপনি সেট আপ করবেন যে জায়গাটায় কত দিবেন ওটা, এবং ওই যে বিট আর বিডিং একই কথা। এক কথায় আমরা যে জিনিসগুলো, যেমন আপনার একটা অ্যাডের জন্য ডেইলি বাজেট সেট আপ করার একটা জায়গা থাকে, যেখানে কত ডলার দিবেন আপনি ডেইলির জন্য, $10, এবং একটা জায়গা থাকে আপনি একটা অ্যাডের একটা ক্লিকের জন্য আপনি কয় ডলার খরচ করবেন, সিপিসি, এটাও একটা সেট আপ করার জায়গা থাকে। এই যে আমাদের সিপিসি আর ডেইলি বাজেট যে দেওয়ার এইগুলোকে বলা হয় বিট বিডিং। এগুলোই আর কি বিট বিডিং এর মধ্যে অ্যাডের জন্য। এগুলো আপনার ভাইয়ার অনেক সময় জিজ্ঞাসা করবে যে তোমার আমার অ্যাডে তুমি
বিডিং কিরকম দিবে বা কত দিবে, তখন কিন্তু আপনার বলতে হবে যে এইরকম ডেইলি বাজেট দিবে এত, এবং সিপিসিটা আমরা বের করতে পারবো যে আসলে আমরা একটা অ্যাডের জন্য কত সিপিসি ম্যানুয়াল দিব, এটা আমরা বের করতে পারবো। জাস্ট আপনি এই জিনিসগুলো সম্পর্কে পরিচিত হই, জিনিসগুলো কি এগুলো সম্পর্কে আমরা আরো জানবো। এরপরে আমরা দেখেন এখানে 8 নম্বরে একটা জিনিস লেখা আছে যে কোয়ালিটি স্কোর। এটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত বলবো যে একটা অ্যাডের কোয়ালিটি স্কোর কখন বৃদ্ধি পায়, এটা সম্পর্কে আমরা পরে বলি। আগে আমরা বলি কিওয়ার্ড কি, সেটা আমরা শিখে বলছি। এবার আমরা বলি হেডলাইন কি। হেডলাইন কোনটা? একটা অ্যাডের হেডলাইন বলা হয় এই যে বড় একটা লেখা দেখতে পাচ্ছেন না, এইটাকে বলা হয় হেডলাইন। আমি যদি এটাকে একটু এরকম করে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে বড় করে লেখা, এটাকে বলা হয় হেডলাইন। ওকে, এরপরে আপনি দেখেন হেডলাইনের পর আছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোনটা? ডেসক্রিপশন বলা হয় এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না, এই যে ছোট ছোট করে লেখা, এই যে এই লেখাটা এরকম দেওয়া, এটাকে বলা হয় ডেসক্রিপশন। এরপরে দেখেন আরো অনেক কিছু এখানে লেখা আছে, যেমন আমি যদি আপনাকে দেখাই, মনে করেন এখানে এই যে এটার নিচে যে একটা দেখেন লিংকের মতো কাজ করে, এগুলোকে বলা হয় হলো এক্সটেনশন। এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে লিংকের মতো কাজ করে, এগুলোকে বলা হয় এক্সটেনশন। এখন এক্সটেনশন কিভাবে দিব এবং কিভাবে কাজ করে? এক্সটেনশন মানে কি? এক্সটেনশন হলো কি, আপনার ধরেন একটা ওয়েবসাইটে আপনি একটা অ্যাড রান করতে চাচ্ছেন, মনে করেন ল্যাপটপের অ্যাড রান করতে আছেন, তাহলে আপনার হেডলাইন তো এখানে থাকবে যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। এখন ওই ল্যাপটপের মধ্যে আপনার কি ক্যাটাগরি আছে না, ডেল, এইচপি, এরপরে স্যামসাং, লেনোভো থাকে না, তাহলে ওই যে আপনি তো হেডলাইনটা দিবেন এইটাই যে ল্যাপটপ প্রাইস, লো প্রাইস। এরপরে আপনি আপনার যে ল্যাপটপের যে ক্যাটাগরি গুলো, এইচপি, ডেল, তারপরে ওই যে স্যামসাং, তারপরে আপনার আরো যা যা আছে, ওই জিনিসগুলো আপনি এরকম এক্সটেনশনে পাবেন। যেমন এখানে আপনি এইচপি, এখানে আপনি ডেল, এখানে লেনোভো, এখানে অ্যাপল, এগুলো বসাই দিতে পারবেন। তাহলে ওইগুলো হলো এক্সটেনশন। এখন এক্সটেনশন যে ওইগুলোই দিতে হবে এমন না, আপনি এক্সটেনশন যে কোনো জিনিসই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি চিনে রাখেন একটা অ্যাডের এই যে প্রথম যে লেখাটা থাকে এটাকে বলা হয় হেডলাইন, এরপরে যেটা থাকে এটাকে বলা হয় ডেসক্রিপশন, এরপরে নিচে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় এক্সটেনশন। এখন এক্সটেনশন কোনটা দিব, কিভাবে দেব, এগুলো সম্পর্কে আমি আরো দেখাবো যখন আমরা অ্যাড দেখবো, জাস্ট আপনি চিনে রাখেন। এখন এই যে উপরে আমরা একটা যে জিনিস দেখতে পাচ্ছি না, এটাকে বলা হয় ইউআরএল, মানে ওয়েবসাইটের লিঙ্ক। জাস্ট আমরা চিনে রাখি। এখন এখানে আমি আরো কিছু বলেছি, যেমন রিলেভেন্ট কিওয়ার্ড ইন এক্সটেনশন, তার মানে এক্সটেনশন কোনটা আমি কিন্তু বলে ফেলছি। একটা অ্যাডের ডেসক্রিপশনের নিচে জিনিসটা শো করে, এইটাকে বলা হয় এক্সটেনশন। এখন বলছে যে রিলেভেন্ট কিওয়ার্ড। রিলেভেন্ট কিওয়ার্ড বলতে বোঝানো হয়েছে আপনি এখানে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন এবং যে কিওয়ার্ডটা আপনি এই অ্যাডে ইউজ করবেন, আপনার একটা অ্যাডের মেইন কিওয়ার্ড থাকে, প্রাইমারি কিওয়ার্ড থাকে, এবং একজন ইউজার লিখে যে কিওয়ার্ডটা সার্চ করে, ওই কিওয়ার্ডটা আপনার এক্সটেনশনের মধ্যে আছে কিনা সেটাকে বলা হয় রিলেভেন্ট কিওয়ার্ড। এবং ওই কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে আছে কিনা সেটাকে বলা হয় ডেসক্রিপশন রিলেভেন্ট কিওয়ার্ড। ওই কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ রিলেটেড রিলেভেন্ট কিওয়ার্ড। এখন কথা হলো যে এরকম কিওয়ার্ড ইউজ করলে আপনার লাভ কি? এরকম কিওয়ার্ড ইউজ করলে আপনার লাভ আছে, একটা অ্যাডের কোয়ালিটি স্কোরটা বৃদ্ধি পায়। এখন একটা অ্যাডের কোয়ালিটি স্কোর বৃদ্ধি পেতে হলে কি কি লাগবে সেই জিনিসটা আমি এইখানে বলে দিয়েছি। আমি জাস্ট আগে আপনাকে পরিচিত করলাম, এটা হেডলাইন, এটা ডেসক্রিপশন, এইটা হলো এক্সটেনশন, এটাও এক্সটেনশন, আর এটাকে বলা হয় ইউআরএল। একটা অ্যাডে এতটুকুই থাকে, আর তেমন কিছু থাকে না। আর হলো কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডটা আপনি এখানে দেখতে পারবেন না, এই কিওয়ার্ডটা আপনি দেখতে পারবেন যখন আমরা অ্যাড রান করবো, ওই অ্যাডের মধ্যে দেওয়া যায়। এই হলো একটা অ্যাডের পরিচিতি। এখন একটা অ্যাডের রেজাল্ট, কোয়ালিটি স্কোর কিভাবে আর কি ভালো হয়, এই জিনিসটা আপনাকে এখন জানাই। একটা অ্যাডের রেজাল্ট প্রথমত ভালো হবে, আপনার কিওয়ার্ডটা পারফেক্ট হতে হবে। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করবো সেটা আপনাকে দেখাবো। তাহলে আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, আপনার প্রত্যেকটা একটা প্রোডাক্টের মেইন কিওয়ার্ড থাকে। যেমন আমার এদের এই যে দেখেন, এদের সবারই এই ওয়েব হোস্টিংটা মেইন কিওয়ার্ড, তারা এই ধরনের সার্চ করছে। তাহলে এই যে কিওয়ার্ডটা,
আপনার অ্যাডের যদি কোয়ালিটি স্কোর বাড়াতে চান তাহলে এরকম একটা মেইন কিওয়ার্ড আপনার অ্যাডের হেডলাইনে বসাতে হবে, ডেসক্রিপশনে বসাতে হবে, এক্সটেনশনে বসাতে হবে, ওই কিওয়ার্ডটাই ল্যান্ডিং পেজে বসাতে হবে। এই কারণে, এবং দেখেন আপনার যে ওয়েবসাইটে থাকবে তার স্পিড বেশি থাকতে হবে এবং গুড একটা নেভিগেশন থাকতে হবে, নেভিগেশনকে আমি বলতে আছি, আবার কল টু অ্যাকশন থাকতে হবে এবং অ্যাড অ্যাকাউন্টের এইজ থাকতে হবে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনার অ্যাডের রেজাল্ট ভালো হবে। এখন আপনাকে আমি উদাহরণ দিয়ে যদি একটু বুঝিয়ে দিই, দেখেন এই ওয়েব হোস্টিং লেখাটা তারা হেডলাইন ইউজ করছে, তাহলে আমরা বলেছিলাম কি অ্যাডের কোয়ালিটি বাড়াতে হলে হেডলাইনে কিওয়ার্ড ইউজ করতে হবে, এই যে কিওয়ার্ড। পরে দেখেন এই ওয়েব হোস্টিং লেখাটা তারা ডেসক্রিপশনে ইউজ করছে, আমি এখানে লিখে সার্চ করার পর তারা বোল্ড করে দিয়েছে। তাহলে আপনি দেখেন আমরা বলছিলাম কি ডেসক্রিপশনে থাকতে হবে অ্যাডের কোয়ালিটি বাড়ানোর জন্য, এবং আমরা বলছিলাম যে ওই কিওয়ার্ডটাই রিলেভেন্ট কিওয়ার্ড, মানে আপনি যে কিওয়ার্ডটাকে মেইন ধরবেন, আপনার সার্ভিস যেটা মেইন, আপনার মেইন সার্ভিস মনে করেন ল্যাপটপ, তাহলে আপনি ওই ল্যাপটপ কিওয়ার্ডটা এরকম হেডলাইন ডেসক্রিপশন ইউজ করবেন, এবং আপনাকে এক্সটেনশনেও ওই রকম কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যে ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটা দেখেন এক্সটেনশনেও তারা ইউজ করেছে, তাহলে কিন্তু তার অ্যাডের কোয়ালিটি এমনিতেই বেড়ে যাবে। যে দেখেন রিলেভেন্ট কিওয়ার্ড ইন এক্সটেনশন। এরপরে আবার দেখেন ল্যান্ডিং পেজ। এখন আসি আমরা ল্যান্ডিং পেজ কোনটা। এই যে তাদের ওয়েবসাইট না, এই ওয়েবসাইটে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর যে জিনিসটা আমাদের সামনে শো করে এটাই একটা ল্যান্ডিং পেজ। আমরা যদি এই ওয়েব হোস্টিং এ ক্লিক করি, এটাও আমাদের সামনে শো করবে, এটাও একটা ল্যান্ডিং পেজ। এই রিসেলারে যদি ক্লিক করি, যেটা আমাদের সামনে আসছে এটাও ল্যান্ডিং পেজ। এখন বলছে যে এই যে এই কিওয়ার্ড গুলো আপনার ল্যান্ডিং পেজেও ইউজ করতে হবে। দেখেন আমাদের অ্যাডের কিওয়ার্ড ছিল ওয়েব হোস্টিং, তারা হেডলাইন ডেসক্রিপশন এবং হলো আপনার কি বলে এক্সটেনশনে, এবং দেখেন ওয়েব হোস্টিং লেখাটা তারা তাদের ল্যান্ডিং পেজ যেটা ইউজ করছে তাদের ওয়েবসাইট, সেখানেও এই কিওয়ার্ডটা আছে, এই ওয়েব হোস্টিং। যেমন কন্ট্রোল এফ দিয়ে আমি যদি ওয়েব হোস্টিং লিখি, তাহলে দেখেন এই যে ওয়েব হোস্টিং লেখা আছে, অনেক জায়গায় লেখা আছে ওয়েব হোস্টিং, দেখছেন? তাহলে তাদের ল্যান্ডিং পেজেও সেই কিওয়ার্ডটা কিন্তু আছে। এবং আপনি যে ওয়েবসাইটে ইউজ করবেন তার স্পিড ভালো থাকতে হবে। এই জিনিসগুলো কেন লাগবে? আপনার অ্যাডের রেজাল্ট ভালো করার জন্য, কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য। অবশ্যই ওয়েবসাইটের স্পিড কিন্তু সেই রকমের, ক্লিক করি সাথে সাথে কাজ করে। দেখেন এই যে ক্লিক করি আর কিন্তু সাথে সাথে কাজ করে, তার মানে আপনার ওয়েবসাইট যেটা আপনি অ্যাডের জন্য ইউজ করবেন সেগুলোর স্পিডও বেশি থাকতে হবে, তাহলেও আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। এরপর বলছে গুড নেভিগেশন অর কল টু অ্যাকশন, একই কথা। মানে এই অ্যাডটা আমি যখন দেখলাম, দেখার সাথে সাথে আমি যেন ওয়েবসাইটে ঢুকে খুব ইজি ভাবে একটা প্রোডাক্ট কিনতে পারি। আপনি যে প্রোডাক্টটি সেল করেন না কেন আপনার অ্যাড দিয়া, যেমন দেখেন আমি যদি ব্যাকে যাই, আমি এই অ্যাডে ক্লিক করে ঢুকলাম, ঢুকেই দেখেন এই সামনেই একদম সবার সামনেই তারা কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কোনটা? যেসব জায়গায় শপ নাও, মেসেজ নাও, এই যে স্টার্ট ফ্রম, মানে যেসব জায়গা থেকে ক্লিক করে সামনে আগিয়ে কেনা যায়, অ্যাড টু কার্ট করা যায়, এরকম বিভিন্ন ধরনের কল টু অ্যাকশন বাটন আছে। এটাই মূলত বলা হয়েছে এখানে গুড নেভিগেশন অর কল টু, মানে একজন ইউজার একটা প্রোডাক্ট কেনার জন্য তার ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই একদম সামনে থেকে পেয়ে যেন খুব ইজি ভাবে ক্লিক করে কিনতে পারে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ইজি ভাবে আমি এখান থেকে এখন কিনতে পারতেছি। দেখেন আমার কিন্তু আর কোথাও, এই যে স্টার্ট নাওতে করলেই আমি কিন্তু জিনিসটা খুব ইজি ভাবে কিনতে পারতেছি, আমাকে কিন্তু আর কোথাও খোঁজা লাগতেছে না তেমন। এটাই হলো গুড নেভিগেশন এবং কল টু অ্যাকশন। এই জিনিসটাও আপনার ওয়েবসাইটে খুব কাছাকাছি এবং ইজি ভাবে রাখতে হবে যেন ইউজার ঢুকতে পারে, এগুলোও গুগল ধরে। তাহলে এই জিনিসটা যদি আমাদের থাকে তাহলে আমাদের অ্যাডের কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। আর একটা আছে এইজ অফ অ্যাড অ্যাকাউন্ট। আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স যত বেশি হবে তত আপনার অ্যাডের রেজাল্ট বেশি ভালো হতে থাকবে। তাহলে দেখেন আমার এই অ্যাডের রেজাল্ট 130 দিন দেখাচ্ছে। যত পুরাতন হবে, আপনি যত পুরাতন অ্যাড অ্যাকাউন্ট থেকে গুগলে অ্যাড রান করবেন তত আপনার অ্যাডের রেজাল্ট ভালো হবে এবং অ্যাডের কোয়ালিটি স্কোর ভালো হবে। এই কারণে আমাদের একটা অ্যাডের কোয়ালিটি স্কোর ভালো হয়, এই জিনিসগুলো আপনার মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা কিভাবে ইউজ করব সব দেখাবো। কি কি দেখালাম আমি? কিওয়ার্ড হেডলাইনে দিতে হবে, ডেসক্রিপশনে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবো সেটা আমরা পরে দেখাবো। এবং ওই কিওয়ার্ড আপনার রিলেভেন্ট, মানে
সার্ভিস রিলেটেড কিওয়ার্ড রিলেভেন্ট অ্যাড এক্সটেনশনে দিতে হবে, সেই রিলেটেড কিওয়ার্ড ল্যান্ডিং পেজে, ওয়েবসাইটের স্পিড ভালো থাকতে হবে, গুড নেভিগেশন যেন ইজি ভাবে কিনতে পারে, কল টু অ্যাকশন থাকতে হবে, এই জব অ্যাড অ্যাকাউন্ট। এটাই আবার একটা ছক আকার এখানে আছে। এই যে দেখেন, কোয়ালিটি স্কোর গুগলে বানানো, ল্যান্ডিং পেজ রিলেভেন্স, কিওয়ার্ড রিলেভেন্স, অ্যাড কপি, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, ক্লিক থ্রো রেট। আমরা প্রথমে বলে আসছিলাম না, আপনার অ্যাডের রেজাল্ট যদি সিটিআর খারাপ থাকে, যে ক্লিকের থেকে ইমপ্রেশন অতিরিক্ত বেশি হয়ে গেছে, ক্লিক কম, তাহলে কিন্তু ওটা কিন্তু ভালো কোয়ালিটি স্কোর আসবে না। এটাও কিন্তু ডিপেন্ড করে। আমি এই লিঙ্ক দিয়ে দেব, এই যে এখানে আমার যে ফাইলটা আছে না, আমি সবাইকে দিয়ে দেব, সবাই ওখান থেকে ডাউনলোড করে নিন। ওকে, আমি দরকার হয় এটা গ্রুপে এখনই আপলোড করে দিই, সবাই কম্পিউটার দিয়ে জিনিসটাকে ডাউনলোড করবেন, সবার যেন মনে থাকে। যদি পিডিএফ দিব না, পিডিএফ দিলে সবার জন্য হয়তো ভালো হতে পারে। আচ্ছা, পিডিএফ ডাউনলোড করে দিয়ে দিই। সবাই কি করবেন, পিডিএফ আপনার কম্পিউটার দিয়ে ডাউনলোড করবেন। আমি এটা দিয়ে দিলাম গ্রুপে, এবং সবার সামনে বসেই কিন্তু আপলোড করে দিতে আসি। গ্রুপ থেকে সবাই নিয়ে নেবেন, হোমওয়ার্কও করবেন না কেউ, যেন মনে থাকে। আমরা পিডিএফটা আমি দিয়ে দিই ওখানে, আর কি আমার ইন টোটাল সব লেখা আছে, হাউ গুগল অ্যাডস অ্যাকশন ওয়ার্ক। এই যে সবাই এটাকে সুন্দর করে ডাউনলোড করে, যে দুইটা জিনিস দেখিয়েছি এই দুইটা জিনিসই দেখবেন, বাকিগুলো কিন্তু দেখতে বলিনি আমি। এখানে আরো অনেকগুলো আছে, এগুলো আমাদের পরে লাগবে, যেমন এই একটা আছে, এই একটা আছে, এই একটা, এগুলো আমরা পরে দেখবো। জাস্ট এটা দেখবেন, হাউ গুগল অ্যাডস অপশন আর কোয়ালিটি স্কোর একটা ছক দিয়ে দিয়েছি। এখন আপনাদের গুগল অ্যাডস সম্পর্কে এই যা যা বললাম, কার কি কোশ্চেন আছে এটা বলেন। ক্লাস কিন্তু শেষ হয় না, আমরা আরো কিছু আপনাকে দেখাবো, তারপরে বলেন। 7 নম্বর বিট বিডিংটা স্যার বুঝতে পারিনি। বিট বিডিং মানে যেখানে আপনি বাজেট আর এই সিপিসি সেট করবেন, ওইটাই বিট বিডিং। আচ্ছা ভাই, এখানে বাজেট এবং সিপিসি সেট করবো এটাই স্যার। জি ভাই ডেইলি বাজেটটা যদি ক্রস করে ফেলে আর কি, আপনার যে কস্ট পার ক্লিক যদি ফিল আপ করে ফেলে, তারপরে কি আমাদের যে অ্যাডটা রান করবো এটা কি দিনের জন্য কি বন্ধ হয়ে যাবে? এটা বন্ধ হবে, আপনি স্টার্ট ইনডেট আছে অ্যাডের সিস্টেম, ডেইলি বাজেট তো এরকম হবে না, স্টার্ট ইনডেটের অনুযায়ী। আর টাকা না থাকলে অবশ্যই বন্ধ হয়ে যাবে। এগুলো আমরা আরো জানতে পারবো যখন আমরা অ্যাড রান করবো। ওকে, আচ্ছা ভাই, আপনি যেটা দেখেছেন এটা হচ্ছে পেড অ্যাড, এটা ছাড়া এমনি ফ্রি কোনো অ্যাডস ফ্রি পোস্টিং কোনো করা অ্যাড যায় না? নাই, ফ্রি আছে শুধু এসইও। গুগলে এসইও করে ফ্রিতে চলে আসে, ফ্রিতে কোনো গুগলে অ্যাড নাই, সেগুলো হলো আচ্ছা এসইও। এই যে সব জিনিস ওয়েবসাইট, যেমন আপনি দেখেন এখানে যদি আমি ল্যাপটপ লিখে সার্চ করি, স্টারটেক চলে আসবে, তার মানে হলো কি এরা এসইও করে র্যাঙ্কে আছে। এরপর আছে এই যে টেকল্যান্ড, এরপর আছে রায়ান্স, গ্লোবাল ব্র্যান্ড, এগুলো এসইও করে করে এরকম আসে। এগুলো জি জি। এগুলো হলো এসইও আচ্ছা টপিক। আচ্ছা ভাই, অ্যাড কপি মানে কি? অ্যাড কপি মানে এই জিনিসটা আমরা যেটা আমি এখানে দেখতে পারছি, এটাই হলো অ্যাড কপি। এই যে আমরা এতটুকু দেখতে পারলাম না, জি। হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো সব মিলেই একটা অ্যাড কপি বলা হয়। হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো সব মিলেই। ওকে, আচ্ছা ভাই, সিটিআর বের করার ক্ষেত্রে এখানে 100 দ্বারা গুণ করতে হবে নাকি 100% দ্বারা? 100 দ্বারা গুণ করলেই তো পার্সেন্ট হয়ে যায়, পার্সেন্ট তো আলাদাভাবে লাগে না, অথবা পার্সেন্ট দিলে আপনার রেজাল্ট বের হয়ে যায়, বুঝছেন? ওই সময় আমি আসলে মিলাতে পারি নাই, মানে একটা ইউ অনুযায়ী আর কি লাগে, এই যে আপনার রেজাল্ট অনুযায়ী, সেই অনুযায়ী দিলে এটা আসে। কিন্তু 100 দ্বারা গুণ করলে ওইটা হয়ে যাবে আলাদাভাবে, আর পার্সেন্ট দিতে হবে না। ওকে, ভাই প্র্যাকটিক্যালি কাজের সময় কি পার্সেন্টেজ এটা করে করতে হবে সিটিআর এটা? এগুলো করতে হবে না, এগুলো এমনি অটো দেখাবে। এগুলো জাস্ট আপনি আপনার অ্যাডের রেজাল্ট ভালো না খারাপ সেটা বায়ার জানতে চাইবে না, বায়ার জানতে চাইবে না আমার সিটিআর দেখাও, আমার অ্যাডের রেজাল্ট কেমন, খারাপ না ভালো, তখন আপনার এভাবে দেখাতে হবে। আচ্ছা ভাই, বেশি টাকা পে করলে কি অ্যাড কি আগে দেখায়, মানে প্রথমে? এরকম কোনো অপশন নাই, কখন অ্যাড, এগুলোর উপরে অ্যাড ডিপেন্ড করে। এই যে কোয়ালিটি স্কোর যত ভালো হয় আপনার, তত টাকা দিলেই যে আপনি সবকিছু পাবেন গুগল থেকে এমন না, এবং সিপিসি বেশি দিলেই যে পাবেন জিনিসটা এমন না। আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর যত ভালো হবে, তত আপনার অ্যাড এরকম সার্চ করলে উপরে চলে আসে। আচ্ছা ভাই, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে পুরাতন হতে হবে, এটা তো হচ্ছে অ্যাড রানিং থাকতে হবে এরকম না, যে সে কয়েকবার অ্যাড হচ্ছে রানিং অ্যাড না, রান আপনি ক্লাস করবেন কয় মাস, 5 মাস, 5 মাস তো এমনিই পুরাতন হয়ে যাবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট এমনিই পুরাতন হয়ে যাবে যদি কালকে পরশু খুলবেন, তাই টেনশন নাই। মানে আর ওইটাতে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড কি চালু চালু করতে ওগুলো হবে না? ভাইয়ারের সবকিছু থাকবে,
আপনি জাস্ট অ্যাক্সেস নিয়ে এসে বায়ার থেকে কাজ করবেন। বায়ারের কার্ড থাকবে, বায়ারের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সবকিছু বায়ার থাকবে। বায়ার আসবে আপনার কাছে, শুধু তার অ্যাড রান করে দেবেন, আর কিছু না। আচ্ছা ভাইয়া, অকশন মানে কি? এখানে অ্যাডস অকশন ওয়ার্কস লেখা একটা আছে। অ্যাড কিভাবে কাজ করে, কাজ এটা দ্বারা বোঝানো হচ্ছে এটাকে। এইরকম একটা গুগল অ্যাড কাজ করে এবং গুগল অ্যাড দিতে এরকম এরকম জিনিসগুলো লাগে, এই সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি যে একটু আগে বলছিলেন যে ওয়েবসাইট স্পিড এন্ড অপটিমাইজ এটা ভালো হতে হবে। এখন আমরা তো বাইরের ওয়েবসাইট নিয়ে কাজ করব, তাই না? এখন তার যদি ওয়েবসাইট যদি উইক থাকে, তখন সেই ক্ষেত্রে কি আমাদের কি করণীয়তা না হবে? না, বায়ারকে আপনি বলবেন যে তোমার ওয়েবসাইট এটা ঠিক করো। আপনি ওয়েবসাইট চেক করে নেবেন অবশ্যই। জি স্যার। ওয়েবসাইট চেক করে নেবেন না, যে লিঙ্কে কাজ করে কি কাজ করে এবং ঠিকঠাক আছে কিনা। বলেন এর উপরে আর কার কি কোশ্চেন আছে, এগুলো বলেন। এরপরে আপনাদেরকে কোথায় কল টু অ্যাকশনটা আরেকবার যদি বলতেন। কল টু অ্যাকশন বাটন হলো যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যে কোনো জায়গায় ক্লিক করাই মানে হয়ে যাবে কল টু অ্যাকশন। যেমন আপনি এখানে ক্লিক করে আপনি কোনো একটা কিনতে যাবেন, কিনতে যাওয়ার পরে স্টার্ট নাও, এই যে দেখেন সেভ নাও সাপোজ। এবারে জানেন এই যে এগুলো কি বলা হয় কল টু অ্যাকশন, যে কোনো একটা জায়গায় ক্লিক করা, ওই সব জায়গায় কেনা। এই যে দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, এটা একটা কল টু অ্যাকশন বাটন। এখন আমি এই যে স্টার্ট নাও ক্লিক করে সামনে কিনতে যাব, এগুলো সব কল টু অ্যাকশন বাটন। এরকম করে আমাদের ফেসবুকে আছে, এই যে দেখেন ভাইয়া, এখান থেকে আমি এগুলো সব কল টু অ্যাকশন বাটন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমি বলতে চাচ্ছি, মনে করেন যে আমি যে ওয়েবসাইটটাতে মানে অ্যাড রান করব, ওই ওয়েবসাইটে আমার একটা গুগল অ্যাডসেন্স আছে। এখন আমি যদি আমার সিপিসি দিয়ে আমি আবার আমার ওয়েবসাইটে নিয়ে আসি, মানে ট্রাফিক নিয়ে রান আসি, করে ট্রাফিক নিয়ে আসি, তাহলে কি টাকা ইনকাম হবে এটা? না টাকা ইনকাম হবে তো ঠিক আছে, হবে, এটা তো বুঝতে পারছি, কিন্তু এটা সমস্যা হবে কিনা? কেন সমস্যা হবে? গুগলকে আপনি টাকা দিচ্ছেন, সেজন্য কি গুগল আপনাকে সমস্যা করবে? গুগল আর মানে আপনাকে আমারও, আদর না করে না আমার, খুঁজবে। ভাই আমি ওটা বলতে চাচ্ছি না। আমি তো মনে করেন যে বাইরে যখন কাজ করব তারা তো প্রোডাক্ট বিক্রি করবে, আমি তো আর প্রোডাক্ট বিক্রি করবো না, আমি ট্রাফিক নিয়ে আসবো, আমি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করব। হবে, কোনো এটা সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা ইউটিউব ভাইয়া, ঠিক দিয়ে আমি আছে। যদি এই ভিডিওটাকে প্রমোশন করি, এই ভিডিওটা যদি দেখে মানুষ, তাহলে আমার হ্যাঁ অবশ্যই টাকা ইনকাম হবে, যদি মনিটাইজেশন অন থাকে। হ্যাঁ। এই সিস্টেম সেম একই, আলাদা কোনো কিছু ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই আপনি টাকা দিয়ে প্রমোশন করালে কি আপনার ওটা মনিটাইজেশন করবে এই ইউটিউব থেকে বা গুগল থেকে? মনিটাইজেশনের পরে, আগের কথা না। মানে আগে মনিটাইজেশন অ্যাডসেন্স থাকতে হবে, তারপরে যদি আপনি করেন তারপরে। কিন্তু আপনি যদি পেইড ট্রাফিক নিয়ে তারপরে যদি অ্যাডসেন্স করেন তাহলে হবে না। আচ্ছা। আপনার ধরেন অ্যাডসেন্স রানিং আছে, এরপরে আপনি টাকা দিয়ে যখন অ্যাড রান করবেন তখন আর সমস্যা হবে না। বুঝতে পারছেন? ভাইয়া যদি হচ্ছে, জি ভাইয়া বুঝতে পারছি। হ্যালো ভাইয়া, বলেন। যদি মানে একটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে যদি ইউটিউবের বা কোনো একটা যদি অ্যাডসেন্স চালু থাকে অ্যাকাউন্ট, ওই অ্যাডসেন্স দিয়ে যদি ইনকাম হয়, আমি যদি আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি অ্যাড দিই তাহলে কি হবে না? বুঝিনি, আবার বলেন। আমি বলতে চাচ্ছি যে গুগল অ্যাডসেন্স থেকে তো একটা ইনকাম করা যায়। তো একটা গুগল অ্যাডসেন্স এর এই ইনকামের যে একটা ইয়াটা আছে, ওটা তো গুগল অ্যাডসেন্স এ হচ্ছে আমার অ্যাকাউন্ট থাকা মানে তো ইনকামটা আসবে। আমি চাচ্ছি যে আরেকটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে মানে আমার ইউটিউবের বা অন্য যে সব ভিডিও আছে ওগুলোকে আমি অ্যাড দিব। এটা হবে কিনা তাই বলছি। হবে হবে, সব হবে, সমস্যা নাই। কিন্তু আপনি যেসব চ্যানেলে অ্যাডসেন্স এবং মনিটাইজেশন নাই, ওইগুলো টাকা দিয়া ভিউ, সাবস্ক্রাইবার, ট্রাফিক নিয়ে আপিল করলে কিন্তু অ্যাডসেন্স পাবেন। অ্যাডসেন্স আগে থেকে থাকতে হবে, তারপরে আপনি ট্রাফিক নিলে ইনকাম হবে। আচ্ছা ভাইয়া, ওয়েবসাইট স্পিড এবং অপটিমাইজ করতে গেলে তো এসইও এর কাজ করতে হবে, তাই না? ওয়েবসাইট স্পিড মানে কোনো জায়গায় যেন লোডিং না নেয়। আর অপটিমাইজ মানে? ওই স্পিড অপটিমাইজেশন ওরকমই, যে হ্যাঁ, সব বিভিন্ন প্লাগ ইন আছে যেগুলা থেকে। প্লাগ ইন দিয়ে এগুলো করে, এগুলো আপনার টেনশন নাই, এগুলো বায়ারকে বললেই হবে। আর বায়ারদের ওয়েবসাইট অলওয়েজ স্পিডই থাকে। মানে ওয়েবসাইটে যেন কোনো স্লো কোনো জিনিস না থাকে, এরর না থাকে, এরকম, আর কিছু না।
ভাই অ্যাড রান করলে এমনিতেই স্লো হয়ে যায় সাইট। এখন বলেন আর কার কি কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? কল টু অ্যাকশন আর গুড নেভিগেটর একই জিনিস তো না? একই জিনিস। গুড নেভিগেশন মানটা বলা হয়েছে যে যেন খুব কাছাকাছি ইজি ভাবে পাওয়া যায়, যেন খোঁজা না লাগে এই জিনিসটা, যে আমি এখান থেকে কিনবো, এখন কেনার জন্য কোন জায়গায় ক্লিক করে কিনবো, জিনিসটা আপনার খুঁজতে গেলে বিরক্তি লাগবে না, যেন একদম সামনেই থাকে যে এই জায়গায় ক্লিক করে আমি কিনতে পারবো। এটাই কল টু অ্যাকশন বাটন। বিষয়টা কি আমরা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এবার আমাদের গুগলের টপিক শেষ। গুগল অ্যাডস কি, অ্যাকশন আর কি, আমরা নেক্সট ক্লাসে শিখবো। গুগল অ্যাড দেওয়ার জন্য আমাদের একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। ওই অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব নেক্সট ক্লাসে অতটুকু শিখবো। এর আগে আজকে আপনাদের আরো কাজ আছে। আজকে আমরা শিখলাম কি, যে গুগল আসলে কি, সার্চ ইঞ্জিন কেন বলা হয়, গুগল অ্যাড কি, গুগল কত প্রকার, গুগলের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, এবং গুগল অ্যাড কয় প্রকার, সার্চ ডিসপ্লে অ্যাড, এবং গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে। এখন এই গুগল অ্যাড দিতে আপনার কি কি লাগবে সেগুলো আমরা আস্তে আস্তে ধাপে শিখবো। গুগল অ্যাড দিতে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো কি, গুগলে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার তৈরি করতে হবে। এই যে একটা চেহারা দেখতে পাচ্ছেন, এটাই হলো একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট। আমরা আগামী ক্লাসে ওটাই শিখবো, যে গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে। এরপরে তো গুগল অ্যাড দিতে আমাদের আরো অনেক কিছু লাগবে, এখান তো বলা আছে যে কিওয়ার্ড, আরো অনেক কিছু লাগবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আজকে কিন্তু এখন বন্ধু এই গুগল অ্যাড এর ভিতরে কোনো হোমওয়ার্ক নাই, কিন্তু আজকে কিন্তু শুধু আমরা দেখিয়েছি গুগল অ্যাডটা কি, কিভাবে কাজ করে, গুগল অ্যাড দিয়ে কি হয়, গুগল সার্চ ইঞ্জিন কি, কয় ধরনের অ্যাড থাকে। তাহলে আমরা আগামী ক্লাস শিখবো যে একটা গুগল অ্যাড দেওয়ার জন্য অবশ্যই একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে, এই গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারি। ওকে, এখন আমরা যেটা দেখাবো, আমি সব কেটে দিই। এখন আমরা যে যে রুলস দেখাবো আমাদের, প্রথমত যে রুলস গুলো হলো, মেসেঞ্জার গ্রুপে আপনি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে গত আজকে থেকে প্রিভিয়াস যত ধরনের প্রবলেম আছে সেই সমস্যা নিয়ে আপনি এই যে 30 ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপটা আছে এখানে আমরা এসএমএস করব। আজে বাজে কেউ কোনো এসএমএস দিব না, কেউ কাউকে ছোট করে কথা বলবো না, এবং কেউ যদি না বুঝে একটা জিনিস সহজ একেবারে ইজি ওই লোক এসএমএস দিল, কেউ আমরা বলবো না যে ভাই আপনি এটাই বুঝেন না, কারণ আপনার ব্রেন তার ব্রেন এক না। এটা আমরা সবাই সবসময় থাকবো। সে জানতে চেয়েছে আমরা বলবো, আপনি পারেন না দরকার হয় চুপ হয়ে থাকেন, কিন্তু আপনি যদি পারেন তাহলে বলে দেন, তাহলে তারও জানো। কিন্তু আপনাদের 30 ব্যাচের স্টুডেন্ট একদিক দিয়ে আমার ভালো লাগছে, মোটামুটি দেখলাম অনেকেই হেল্প করে। আমি এসএমএস দেখি প্রায়, যে একজন লোক যখন এসএমএস দেয় আর একজনের রিপ্লাই দেয়, এটা আমার অন্যান্য ব্যাচে খুব কম পেয়েছি, কিন্তু 30 ব্যাচে আমি অনেক স্টুডেন্টকে দেখলাম যে যখনই কেউ একটা প্রবলেমের জন্য এসএমএস দেয় দেখা যাচ্ছে আমাদের রিপ্লাই দেওয়ার আগেই সে দিয়ে দেয়। এটা দেখে আমি 2-3 দেখেছি, খুব ভালো লাগছে, এই দিক দিয়ে ভালো। আর একটা যেটা কথা, আমরা অনেকে এটা এখনো বুঝি না, সবাই না। যেমন আমি একটা নোটিশ দিলাম, নোটিশ দেওয়ার পর আমরা করে কি এসে একটা লাইক মেরে দিই। এই লাইক মারার অভ্যাসটা আমরা একটু চেঞ্জ করব। আমি একটা নোটিশ দিলাম, স্বাভাবিক নোটিশটা আপনি দেখেন, দেখে আপনার লাইক দিতে হবে না, আপনি দেখা মানে আপনি দেখে ফেলছেন, এখন আপনি কি করেন এখানে এসে একটা লাইক মেরে দেন। এই লাইকটা দিলে হয় কি, আমি যে নোটিশটা দিলাম এটা কই চলে গেল কেউ দেখলো না, এটা আমরা করব না, জাস্ট ওই পর্যন্তই দেখে রাখবো। এই এতটুকুই রুলস, আর কোনো কিছু না। এখন হেল্পের জন্য আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনার এই যে মেম্বারসে যাবেন, যাওয়ার পর অ্যাডমিনে যাবেন। এখানে সবাই যারা যারা দেখবেন অ্যাডমিন আছে সবাই সবাই আপনাদের সাপোর্ট টিম মেম্বার। আপনি তাদেরকে এসএমএস করবেন, যে বলবেন আমি 30 ব্যাচের স্টুডেন্ট। যদি তাদেরকে এসএমএস করার পরে, কারণ কি আমি আপনাকে দেখাই, আমাকে কয়েক হাজার মানুষ এসএমএস করে, আমার সব এসএমএস গুলা স্প্যামে এসে জমা হয়, বুঝছেন? সেই স্প্যাম থেকে খুঁজে খুঁজে আমাকে বের করতে হয়, তখন কিন্তু আমি অনেক সময় খুঁজে পাই না। স্প্যামে কয়েক হাজার এসএমএস আছে, খুঁজে খুঁজে এসএমএস। তাহলে আপনি কি করবেন, ধরেন আপনি আমাকেই এসএমএস দিলেন, তখন আপনি বলবেন কি, এইখানে এসএমএস দিয়ে বলবেন যে এরকম মেনশন করবেন যে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সাহেব, যেটা বলেন আপনি, যেটাই বলেন, আমার নামে তো আমি মেনশন, যেমন এই যেমন রাশেদ ভাই মনে করেন আমাদের সাপোর্ট টিম, বলছেন রাশেদ ভাই আপনাকে এসএমএস করেছি একটু ইনবক্সটা চেক করেন, তিনি আপনাকে সময় করে এসএমএস চেক করবে। এখন কারণ আমরা মানুষ, আমরা রোবট না, সবাই আসলে অলওয়েজ তো ফ্রি থাকি না। দেখা গেছে আমি
দুপুরের দেখুন 12:45 থেকে 1:30 পর্যন্ত আমি থাকিই না, কারণ গোসল করতে যাই, তারপর নামাজে যাই, নামাজ থেকে আসতে আসতে 1:00টার বেশি বেজে যায়। এখন ওই সময় আপনি আমাকে এসএমএস দিলে আমাকে পেলেন না, তখন কিন্তু আপনার রাগ হতেই পারে। এই জন্য একটু মাঝে মধ্যে আমরা টাইম টুম দেখবো যে আসলে আমাকে না পারেন আপনি আরেকজনকে দেন। আর একটা জিনিস আমরা বলবো, আমরা এরকম কেউ বলবো না যে কেউ কি আছেন অ্যাডমিন, আমার একটা হেল্প দরকার, এরকম এসএমএস না দিয়া আমি এরকম বলবো, আমি টুইটারে জিমেইল অ্যাড করতে পারতেছি না, শেষ। মানে আপনি ডাইরেক্ট কোশ্চেন করবেন, ওই যে ভাই আছেন, ভাই অমুক সমুক এগুলো বলার কোনো দরকার নাই। আপনি আমাকে এসএমএস করবেন ডাইরেক্ট, আপনার যে সমস্যা সেটা নিয়ে ডাইরেক্ট আমাকে এসএমএস দিবেন যে ভাই আমার এই সমস্যা, এটা দিন। এখন সালাম আপনি দেন, আসসালামু আলাইকুম দিয়ে আপনি ডাইরেক্ট কোশ্চেন করেন। এখন আপনি সালাম দিয়ে যদি বসে থাকেন, আমি অনেক সময় এসএমএস দেখি না, কেন জানেন? আমি হয়তো বলতে পারি যে সালাম দিয়েছে, এটা পরে দিলেও হবে, এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ না। যেমন এই যে আসসালামু আলাইকুম ভাই দিয়ে তিনি কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিয়েছে। তাহলে আমি তো ক্লাসে নাই, এখন ক্লাসে আছি। আপনারা তো জানেন প্রত্যেক দিনই কিন্তু আমার ক্লাস থাকে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 9:30 থেকে এই যে এখন যেমন টাইম চলতেছে 12টা। তাহলে এই সময় ক্লাস টাইমে কিন্তু আমি আসলে রিপ্লাই দিতে পারি না। সেজন্য আপনি করবেন কি, মেসেঞ্জার গ্রুপে এসএমএস দিবেন, হ্যাঁ ভাই আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ফাইল আমাদের এই 30 ব্যাচে দিয়ে দিব, রেকর্ড ফাইলটা আমি কালকে সকালে পাবেন, কাল সকালে পেয়ে যাবেন। ওকে, তাহলে এরকম এখন যেমন আমি এই টাইমে, এখন আপনি সালাম দিয়ে ডাইরেক্ট কোশ্চেনটা করবেন, তাহলে আপনি তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। আমরা 24 আওয়ারে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। পার্সোনালি যদি আপনি না পান, সাথে সাথে আপনি মেসেঞ্জার গ্রুপে এসএমএসটা দিবেন, দরকার হয় মেনশন করেও দিলেন। আবার অনেকে আছে কি সব সময় মেনশন করে, এটা কিন্তু এক সময় বিরক্তিকর জিনিস। কিরকম? ধরেন বললে ভাই আমার হেল্প দরকার, একবার মেনশন করলেন, এবারে হেল্প পাইলেন, আবার বললেন থ্যাংক ইউ, আবার মেনশন, আবার বললেন একটা, আবার মেনশন, মানে মেনশন করতে করতেই শেষ। এত মেনশন করাও কিন্তু আমার ভালো না। আপনি পার্সোনালি কাউকে যখন এসএমএস দিবেন, তখন আপনি তার মেনশন দিবেন। এমনিতে আপনি মেসেঞ্জার গ্রুপ এসএমএস দিবেন, দেওয়ার পরে আমরা 5 জনের আছি, যে কোনো একজন না একজন আপনাকে রিপ্লাই দিবই। যখন দেখবেন যে আপনি রিপ্লাই দিতে আসে না, তখন আপনি ধরেন মেনশন, অথবা আমাদের আরো যারা ওল্ড স্টুডেন্ট আছে তারাও দেখবেন অনেকে রিপ্লাই দিবেন আপনার সমস্যাটার জন্য। সেজন্য আপনার সবসময় সমস্যা লিখে ডাইরেক্ট এসএমএস দিব, কোনো সালাম অথবা সালাম দিয়ে, আমরা সালাম দেওয়া ভালো, সালাম দিয়ে তারপর ডাইরেক্ট সমস্যা বলবো, কিন্তু এরকম বলবো না কোনো অ্যাডমিন আছেন কে হেল্প করেন, এরকম না। ওকে, এই হলো সাপোর্টের সিস্টেম। আজে বাজে কোনো এসএমএস দেব না, আমরা সবাইকে হেল্প করার ট্রাই করবো, যে যা জানি ওটাই করবো, কারো হাসাহাসি করবো না, এটা আমরা মাথায় রাখবো। এই হলো সাপোর্ট টিম। এখন যেটা হলো, প্রত্যেকটা ক্লাসের ভিডিও ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স ব্যাচ 30-এ আপলোড করা হবে। এখন ক্লাস শেষ, আপনি আগামীকাল সকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা, রেকর্ড ভিডিও প্রত্যেকটা ক্লাসে। কারো যদি রেকর্ড ভিডিও খুঁজে পেতে সমস্যা হয়, মিডিয়ায় আসবেন, মিডিয়ায় এসে ভিডিওতে চলে আসবেন, এখানে সব ভিডিও পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও টাইটেল এবং ক্লাস 1 এরকম করে লেখা থাকবে, ক্লাস 1 ক্লাস 2, যেমন আজকে ক্লাস 1 হয়েছে, আজকে ক্লাস 1 ক্লাস 2 লেখা থাকবে। ওকে, এবং আমি আপনাদেরকে আগামী কালকে অথবা পরশু দিনকে জুম লিংক সাপোর্টের জন্য সেই জুম লিংকটা এখানে পোস্ট করে দেবে, এরকম ফিচারে থাকবে। ফিচারে এখানে গেলে আপনি জুম লিংকটা পেয়ে যাবেন। আপনারা সবাই করবেন কি, জুম লিংকটাকে সেভ করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা। আমি এখানে শুধু একটাই পিন করা থাকবে, সেটা হলো যে আপনাদের জুম লিংক সাপোর্টের জন্য, ওই লিংকে সরাসরি ঢুকে আপনি সাপোর্ট নিতে পারবেন। যদি আপনি দেখেন যে ওই জুমে ঢুকে আমি কাউকে পাচ্ছি না, তখন আপনি একটা কাজ করবেন, মেসেঞ্জারে আমাদের যে কোনো একজনকে মেনশন করবেন সাপোর্ট টিমের, যে ভাই আমি একটু জুমে সাপোর্ট নিতে চাই, কেউ আসেন, এসে যাব, কোনো সমস্যা নেই। আর আমরা তো একটা সিস্টেম করেছি যে একটা ক্লাস নেওয়ার পরে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য পরের দিন আমরা জুমে সবাইকে রাখবো। যেমন আজকে কালকে আমরা ক্লাস নেই, আজকে তো কোনো কিছু দেখাচ্ছি না, যেমন পরের দিন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট দেখাবো, পরে তার পরের দিন আমরা একটা দুপুরে এরকম একটা লাইভ নিব, যে কার কার সমস্যা আছে সবাই এসে লাইভে সাপোর্ট করেন, তাহলে আপনাদের ঝামেলা কম হবে। আর মেসেঞ্জার গ্রুপ থাকবে, তাহলে আমরা ভিডিও এখানে পাবো, আজকের ভিডিও কালকে দিব, তাই ভিডিও নিয়ে কেউ চিল্লাচিল্লি করবেন না। আর যেসব লোক এসে দেখবেন গ্রুপে অনেকে এসে ভিডিও চায়, যে ভাই ভিডিও দেন, তার মতো অলস এই পৃথিবীতে আর নাই আমি মনে করি। প্রত্যেকটা ভিডিও এই গ্রুপে পাবেন, জাস্ট একটু গ্রুপে এসে একবার চেক করবেন। আর সবাইকে বলছি প্রত্যেক দিন গ্রুপটাকে চেক করবেন, কারণ কি
গ্রুপে প্রত্যেকদিন নোটিশ দেওয়া হবে এবং আপনাদের ক্লাস টাইম শনি সোম বুধ 9:30, শনি সোম বুধ 9:30, 9:30। যদি কোনোদিন ক্লাসের টাইম চেঞ্জ হয় বলে দেওয়া হবে। ক্লাসের টাইম চেঞ্জ না হলে ওই 9:30ই থাকবে, চেঞ্জ হবে না। ক্লাস ঠিক 9:30টার সময় আপনার ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। এর আগে অনেকে এসে বলবে আজকে ক্লাস হবে, আজকে ক্লাস হবে না, 9:30টার সময় আপনি লিঙ্ক পেয়ে যাবেন। যদি মনে করেন যেদিন ক্লাস হবে না সেদিন আমরা আপডেট দিয়ে দেবো যে আজকে ক্লাস হবে না, অথবা ক্লাসের টাইম যদি চেঞ্জ হয় যে আজকের ক্লাসটা 9:30টার পরিবর্তে 10টায়, অথবা আজকের ক্লাসটা আগামীকাল নেওয়া হবে, আপনাকে এই ফেসবুক গ্রুপে পোস্ট করে দেওয়া হবে এবং মেসেঞ্জারও জানিয়ে দেওয়া হবে। 2 জায়গা থেকে আপনি একটু খোঁজ নেবেন। যেমন আমরা আজকে জানিয়ে দিয়েছি যে আজকে রাত 10টায় ক্লাস হবে। প্রত্যেকদিন কিন্তু আমি জানাবো না যে আজকে 9:30টায় ক্লাস হবে, কারণ আপনি জানেন আজকে আগামী বুধবার আপনাদের 9:30টায় ক্লাস হবে। যদি বুধবার চেঞ্জ হয় ক্লাস, তাহলে কিন্তু আমি জানিয়ে দিব যে বুধবার ক্লাসটা রাত 10টায় হবে, রাত 11টা হবে, অথবা বুধবার ক্লাস হবে না। কারণ প্রত্যেকদিন তো একজন লোক যে আমি ফ্রি থাকি এমন না, আমার তো সমস্যা হতেই পারে। আগামী দিন কি হবে আমি তো জানি না, স্বাভাবিক। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, সেজন্য কিন্তু করা যাবে না। নতুন যারা আমরা আসছি, নতুন এই কিছুদিন হয়েছে, তাদেরকে অনুরোধ রইবে আজকে কোনো কাজ নেই, এই হলো নিয়ম রুলস। এবার দেখাবো যারা নতুন আসছি তারা প্রথমত যে কাজটা করব, প্রথমত এই পোস্টটা আমরা খুঁজে বের করবো যেখানে ইনস্টাগ্রাম আর টুইটার লেখা আছে। এখান থেকে আমরা ভিডিও, এই একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক দেখে দেখে একটা ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। যার ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট আছে তার আর তৈরি করতে হবে না, জাস্ট একটু আপডেট করে নেবেন। যার ইনস্টাগ্রাম ফেসবুক থেকেই ডাইরেক্ট সরাসরি লগ ইন করা যায় তিনি ফেসবুক থেকেই করবেন, আপনাকে আর আলাদাভাবে করতে হবে না। আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই থাকে তাহলে আপনি নতুনভাবে করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রথম মোবাইল নাম্বার দিয়ে খুলবেন, কথাগুলো মনে থাকে জানো এবং রেকর্ড আছে। ফেসবুক থেকে যা ডাইরেক্ট হয়ে যাবে কন্টিনিউ শেয়ার করে ফেলবেন, আর ঝামেলা নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দিয়ে খোলার ট্রাই করবেন প্রথমে। এবার আসি টুইটার। টুইটার অ্যাকাউন্টটা জিমেইল দিয়ে খুলবেন, মোবাইল নাম্বার অ্যাড করার এখন দরকার নাই। টুইটার অ্যাকাউন্টটা জিমেইল দিয়ে প্রথম অবস্থায় খুলবেন, মোবাইল নম্বর অ্যাড করার কোনো দরকার নাই। গেল ইনস্টাগ্রাম টুইটার। এবার আসি আমরা আরেকটা পোস্ট আছে নিচে গেলে দেখতে পারেন, একটু খুঁজবেন একটু, যেখানে লেখা আছে লিঙ্কডইন এন্ড পিন্টারেস্ট। প্রথমত লিঙ্কডইন পিন্টারেস্ট যেটাই খুলেন, আমি লিঙ্কডইনে আসি। লিঙ্কডইন অ্যাকাউন্টে যখন খুলবেন তখন আপনি দিয়ে খুলবেন, ইমেল দিয়া, মানে জিমেইল। একটা জিমেইল দিয়ে সব অ্যাকাউন্ট খোলা যাইবে, পৃথিবীর যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যত আছে, ইউটিউব, যা আছে সব কিছু একটা জিমেল দিয়ে খোলা যাবে, কোনো সমস্যা নেই। আপনি যে জিমেল দিয়ে খুলেন সেটা আপনার ইচ্ছা, খালি আপনার জিমেলটা মনে রাখবেন আর পাসওয়ার্ড মনে রাখবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা জিমেল দিয়ে খুলবো, মোবাইল নাম্বার আমাদের দরকার নেই। এখন অনেকের জিমেল দেওয়ার পরও মোবাইল নাম্বার চায়, তারা মেসেঞ্জারে গ্রুপে একটু হেল্প নেবেন। অনেকে মোবাইল নাম্বার ছাড়াই জিমেল দিয়ে খুলেছে এবং অনেকে একটু হেল্পও করেছে, তাদের থেকে একটু হেল্প নেবেন। মেসেঞ্জারে একটা এসএমএস দিন যে ভাই কে লিঙ্কডইন অ্যাকাউন্ট মোবাইল নাম্বার স্কিপ করা ছাড়াই জিমেল দিয়ে খুলেছেন, বলে দেবে। কারণ আমার তো আগের খোলা, আমি তো খুলি না, এখন ইদানিং আর কি ঝামেলাটা হচ্ছে, আগে হচ্ছে না। আর পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হলে ভিডিও দেখবেন, ভিডিওটা দেখে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলবেন হলো ওয়াইফাই কানেক্ট আর হলো বিপিএন। যাদের ওয়াইফাই নাই তারাও বিপিএন কানেক্ট করবে, যাদের ওয়াইফাই আছে তারাও বিপিএন। এক কথায় বিপিএন কানেক্ট করে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, জিমেল দিয়ে খুলবেন। শুধু নাম্বার দিয়ে খুলবেন হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর যাদের ফেসবুক থেকে ডাইরেক্ট ইনস্টাগ্রাম হয়ে যাবে তাদের আর কোনো ঝামেলা নাই, একবার ইজি। লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার তিনটাই জিমেল দিয়ে খুলবেন প্রথম অবস্থায়। শুধু পিন্টারেস্ট অ্যাকাউন্টে বিপিএন অন করে অ্যাকাউন্টটা খুলবেন, বিপিএন অন করবেন অলওয়েজ। কি বিপিএন ইউজ করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করবেন। তাহলে এই 4টা অ্যাকাউন্ট আমরা সবাই খুলবো। কি কি? ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট। এরপর আরেকটা কাজ আছে, সেটা হলো যে এখানে একটা ভিডিও আছে ইজি ভাবে দেওয়া। আমাদের 2টা ওয়েবসাইট খুলতে হবে আমাদের কাজের প্র্যাকটিসের জন্য। এগুলো কোনো ভাইয়ারের কাজ না, কোনো কাজে লাগবে না, এগুলো আমাদের প্র্যাকটিস করার জন্য লাগবে। একটা শপিফাই আর ওয়ার্ডপ্রেস, এটা একটু দেখবেন খুলবেন। ওয়ার্ডপ্রেসটা একটু ঝামেলা করে, মানে নেটের স্পিড ভালো না হলে অনেকক্ষণ লোডিং নেয়, কোনো কিছু করার নাই, আপনাকে ধৈর্য ধরেই খুলতে হবে। কারণ আমি ওয়ার্ডপ্রেস এমন একদিন গেছে যে 3 ঘন্টা ওয়েট করেও খুলছি, করার কিছু নাই, কারণ এটা ফ্রি ওয়েবসাইট, এগুলো সব ফ্রিতে খুলতে পারবেন, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, ফ্রিতে ইউজ করুন। আর অনেকের দেখবেন 5 মিনিটের মধ্যে ওয়ার্ডপ্রেস হয়ে যায়।
জাস্ট ওয়ার্ডপ্রেস আর শপিফাই ওয়েবসাইট খুলুন। তাহলে আমাদের 4টা জিনিস হলো। কি কি হলো? আমি 4টা জিনিস আপনাকে দেখাই। যেমন ইনস্টাগ্রাম, এই সব অ্যাকাউন্টগুলো আপনার খোলা হয়ে গেল এবং আগামী বুধবার 9:30টার আগে এই অ্যাকাউন্টগুলো খুলতে হবে। সবাইকে হোমওয়ার্ক জমা দিতে হবে। কি কি হোমওয়ার্ক দিবেন আমি ডিটেলস বলে দিচ্ছি আগামী বুধবারের আগে। যেমন এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওকে। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমি একটা স্ক্রিনশট নেব, এই যে প্রোফাইলের এই যে টোটালটার, ওকে। একটা স্ক্রিনশট আমার জমা হইল। স্ক্রিনশট কিভাবে নেবেন? এই কথাটা লিখেই ইউটিউবে সার্চ করবেন যে স্ক্রিনশট কিভাবে নিব, তাহলে আপনি স্ক্রিনশট নেওয়া পেয়ে যাবেন। এগুলো সিম্পল জিনিস। এই যেটা বললাম আমি এটাই লিখবেন যে স্ক্রিনশট কিভাবে নিব। ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন, এরপরে আপনি টুইটার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন, একদম ফুল, যেন আপনার নাম প্রোফাইল সব দেখা যায়, ওকে। টুইটার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন। এই দেখেন আমি কিন্তু শর্টকাট একটা জিনিস লিখতেছি, আইজি মানে ইনস্টাগ্রাম, টিডাব্লিউ মানে টুইটার, শর্টকাট মনে রাখেন। এরপরে দেখেন আমি লিঙ্কডইনের একটা স্ক্রিনশট, এই যে হোমওয়ার্ক দিবেন কি সেটা আমি বলে দিচ্ছি কিন্তু। লিঙ্কডইনে যাবেন, গিয়ে একটা আপনার লিঙ্কডইনের প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন এরকম। তাহলে লিঙ্কডইনের শর্টকাট কিন্তু আমি বলে দিচ্ছি, দেখেন LN লিঙ্কডইন যেটাকে বলা হয়, LN লিঙ্কডইন। সেম ভাবে আপনি পিন্টারেস্টে যাবেন। 4টা অ্যাকাউন্ট হয়ে গেল, আরো 2টা স্ক্রিনশট নেবেন। পিন্টারেস্টের স্ক্রিনশটটা ফুল নেওয়ার পরে এটার নাম হলো PN পিন্টারেস্ট। তাহলে আমার 4টা স্ক্রিনশট। এরপরে আপনার কি করতে হবে? আপনার ওয়েবসাইটে যেতে হবে, তাই তো? আপনার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে ওটাই আপনি যাবেন। আপনার ওয়ার্ডপ্রেস এটা তো হয়ে গেল, আমার একটা ছিল ওই রকমই সেম। ওইটা একটা ভিউ যেটা আসবে ওইটা একটা স্ক্রিনশট নেবেন। দাঁড়ান তো আমি দেখি আমারটা আছে কিনা। আচ্ছা আমি অন্য একটা দেখাই, সাপোজ এটা দেখাই। এটা তো শপিফাই, তাই তো? এটা শপিফাইটা তো আসে না, আমি দেখি তো কোনটা আসে। শপিফাই, তারপরে ওয়ার্ডপ্রেস যেটাই খুলবেন ওইটা একটা স্ক্রিনশট নেবেন, দুইটারই। ওয়ার্ডপ্রেস যেটা খুলছেন সবাই, তাহলে 6টা স্ক্রিনশট হবে। আমরা সবাই করে কি এই গ্রুপে হোমওয়ার্ক জমা দিব না, এই যে 30 গ্রুপে শুধু আপনার ভিডিও আর ইম্পর্টেন্ট ফাইলগুলো এখানে পাবেন, আর কিছু পাবেন না, ওকে। আর লিঙ্ক গুলো আপনি মেসেঞ্জার গ্রুপে পাবেন। লিঙ্ক আমরা গ্রুপে শেয়ার করলে আমাদের স্প্যাম ধরে। এই যে এই লিঙ্কে যাবেন, মোবাইল দিয়ে যাবেন, মোবাইল দিয়ে মেসেঞ্জার গ্রুপে যাবেন। মেসেঞ্জার গ্রুপে যাওয়ার পরে আপনি কি করবেন? উপরে যে একটা ওই যে ভিডিও কলের পাশে একটা চিহ্ন আছে না, এটা ক্লিক করবেন। ক্লিক করে আর নিচে দেখবেন এক জায়গায় লেখা আছে ভিডিও অ্যান্ড মিডিয়া অ্যান্ড ফাইল। ওইখানে ক্লিক করিয়া এক জায়গায় লেখা আছে দেখবেন ফাইল, এক জায়গায় মিডিয়া, মিডিয়ায় গেলে ইমেজ, ফাইলে গেলে ফাইল, এবং এখানে দেখবেন লিঙ্কও পাবেন আপনি, ওকে। তাহলে এই লিঙ্ক এসব দিয়ে, আচ্ছা লিঙ্ক ওটা সমস্যা না, ওটা কোনো ফ্যাক্ট না। হোমওয়ার্ক কোথায় জমা দিবেন? হোমওয়ার্ক জমা দিবেন আপনি এই গ্রুপে জমা দিবেন, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স অফিসিয়াল। যে কোনো আইডি থেকে আপনি হোমওয়ার্ক জমা দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি যে আইডি দিয়ে ভর্তি হয়েছেন আমাদের গ্রুপে ওটা দিয়ে দিতে হবে এমন না, তবে হোমওয়ার্ক দেওয়ার কিছু শর্ত আছে, সেগুলো আমি বলে দিব। আর যাদের যাদের এনআইডির সাথে মিল রেখে কি সব অ্যাকাউন্টের নাম খুলবো? জি, এনআইডির সাথে মিল রেখে সব অ্যাকাউন্টের নাম খোলাই বেটার। প্রবলেম হলে আবার সলিউশন করতে, আর যদি এনআইডির সাথে মিল না রেখে করেন তাহলে পরবর্তী ঝামেলা হতে পারে। আপনি পার্সোনাল ভাবে সব ইউজ করুন। দেখেন আমার নাম সব মোহাম্মদ আব্দুল্লাহ নামেই দেওয়া। এখন হোমওয়ার্ক সাবমিট করবেন কিভাবে? ভাইয়া জি বলেন। আমার শপিফাই অ্যাকাউন্টটা আপনি যেভাবে দেখাইছিলেন ওইভাবে করছিলাম, কিন্তু করতে যে কিছু মিসিং এর কারণে আমার যে মূল জিমেইল আছে, জিমেইল অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে। এখন ওই জিমেইলের পাসওয়ার্ড না দিলে ওইটা আর কি লগ ইন হচ্ছে না, তাহলে এবং জিমেইল ওইটা দিয়ে পাসওয়ার্ড করা দিয়ে লগ লাগছে। ইন এটা করেন। কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই, লগ ইন করতে পারলেই হয়েছে। আচ্ছা এবার হোমওয়ার্কটা জমা দিবেন কিভাবে? আপনি ফটো অ্যান্ড ভিডিওতে যাবেন, অ্যাড ফটোতে যাবেন, তবে মনে রাখবেন একাধিক ফটো দিবেন সব সময়। আর হোমওয়ার্ক মানে কি, আপনি যে যে কাজগুলো করেন সবগুলোর স্ক্রিনশট দিবেন। তাহলে আপনি হোমওয়ার্ক, যেমন আমি ধরেন
আমি হোমওয়ার্ক হিসেবে যেটা যেটা ছিল আমি ওইটাকে নিয়ে নিয়েছি, সাপোজ এই যে এটা এগুলো আমার হোমওয়ার্ক হিসেবে ছিল, তাই না? তাহলে আমি এটাকে ওপেন করলাম, সাপোজ এই আমার এখানে 4-5টা ধরেন আছে। প্রথমত আপনি HW লিখবেন 1 বা হোমওয়ার্ক 1, এরপরে ব্যাসের নাম লিখবেন। কেউ ব্যাস আইডি দিবেন না। আপনার ব্যাস আইডি দিয়ে যদি অন্য কেউ গ্রুপে জয়েন দেয় তাহলে আপনাকে রিমুভ করে আমি কিন্তু তাকে অ্যাপ্রুভ করে দিব। আমরা কি করি, সবাই ব্যাস আইডি দিচ্ছি। আবারও বলি, কিন্তু আপনার ব্যাস আইডি যদি অন্য কেউ আমার গ্রুপে জয়েন দেয় তাহলে ওই ব্যাস আইডির লোককে আমি খুঁজে রিমুভ করে তাকে অ্যাপ্রুভ করে দেবো, তাকে কিন্তু আর আমি গ্রুপে অ্যাড করাবো না। সেই জন্য যার ব্যাস আইডি তার কাছেই রাখবেন। এখন আবার অনেকে বলবেন যে আমি ব্যাস আইডি পাই নাই। প্রত্যেকের মেসেঞ্জারের ইনবক্সে ব্যাস আইডি দেওয়া আছে, চেক করলে পেয়ে যাবেন। যারা যারা যে গ্রুপ থেকে জয়েন হয়েছেন, ওল্ড স্টুডেন্ট বাদে, ওল্ড স্টুডেন্টের ওল্ড ব্যাচের ব্যাস আইডি আছে 29, 28 থেকে যারা জয়েন হয়েছেন তাদের 28, 29-এ আছে। একদম যারা 30-এর নিউ প্রত্যেকের ব্যাস আইডি আছে। তাহলে HW1 ব্যাস 30 কি আজকে কাজ দিছেন কি, এগে লিখবেন টপিক কি আজকে আপনার টপিক ছিল কি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি, তাই না? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি, অথবা আপনি দিতে পারেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এটা। কিন্তু কেউ কোনো লিঙ্ক দিবেন না, লিঙ্ক দিলে গ্রুপ থেকে কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না। এবার লাস্টে মেন্টর সহ মেনশন করে দিবেন, যে ক্লাস যে নিয়েছে তার নামটা এখানে সার্চ করবেন, তাহলে আপনি পেয়ে যান। মেন্টরের নামটা দিয়ে দিবেন, কারণ অনেকে জানতে চায় এটা। তাহলে এখানে আপনি জাস্ট মেন্টর যে তার নামটা লিখে সার্চ করলেই হবে। আমার নাম লিখলে আমি আসতেছে না, জাস্ট এখানে লিখলেই হবে MOHAMD মোহাম্মদ আব্দুল্লাহ লিখলে চলে আসবে, তাকে জাস্ট মেনশন করে দেবেন সবার শেষে। তাহলে HW আজকের এখন আপনাদের এই প্রথম HW চলতে আছে 6টা স্ক্রিনশট, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ওয়ার্ডপ্রেস, আর হলো কি শপিফাই। এই 6টা স্ক্রিনশট একসাথে জমা দিতে হবে, সবাইকে দিতে হবে। আগের যারা দিয়েছেন ওই বাদ, ওগুলো আমরা চেক করেও নাই কিছু না। এরকম HW1 দিবেন, ব্যাস 30 দিবেন, কি কোনটা নিয়ে আপনি টপিক যেটা, যে কোনটা নিয়ে স্ক্রিন জমা দিয়েছেন, আর মেন্টরের নাম মেনশন করে দিবেন, এতটুকুই। আর কিছু দিতে হবে না, কোনো লিঙ্ক দেওয়া যাবে না, জাস্ট স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিবেন। HW দিয়ে রাখবেন, আমাদের এখানে এসে জমা হয়ে থাকে পেন্ডিং পোস্টে, আমরা সময় অনুযায়ী অ্যাপ্রুভ করে দিব। এই HW যে আপনি পোস্ট করেছেন সেটা আর মেসেঞ্জার গ্রুপে আশা করি বলতে হবে না, আমরা এটা দেখে আমাদের মতো আমরা অ্যাপ্রুভ করে দিব। আপনি দিয়ে রাখবেন আশা করি। মনে করেন যদি আপনার HW অ্যাপ্রুভ না হয়, তাহলে মনে করবেন আপনার আইডির বয়স 3 মাস নাই, অথবা আপনি কোনো লিঙ্ক দিয়েছেন, বা আপনি HW ঠিকঠাক মতো দেননি, এই কারণে আপনারটা অ্যাপ্রুভ হয় নাই। যে কোনো একটা কিছু আপনার মনে করবেন যে কোনো কারণে হয়নি, এই কারণে HW হয়নি। আর একটা যেটা কাজ আমরা, যেটা আমি ভুলে গিয়েছিলাম, এই মাত্র মনে পড়লো, আবার ভুলে গেলাম, যে ভুলগুলো আমরা সবাই করি, যে আর কি জানি, আচ্ছা মনে নাই, মনে আসতেছে না। এই ইনফরমেশন গুলো এখন বলেন, কার কি সমস্যা সেটা বলেন। ভাই আমি অলরেডি তো ফেসবুক, হ্যালো, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব জমা কে দিয়েছি। বলছেন? আবার দিতে হবে আপনাকে জমা, ওই সেম প্রসেসে। জি হ্যালো, কে ওকে বলছেন ভাই। ভাই? ওয়েবসাইটটা কি blogger.com দিয়ে খুললে হবে? যে কোনো একটা দিয়ে খুললেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যেটা দিয়ে আপনি দেখছেন, এটা দিয়ে আর কি ফ্রিতে ভালোভাবে কাজ করতে পারবেন। তাহলে এই হলো নিয়ম রুল, সব ভিডিও আগামীকালকে পেয়ে যাবেন, রেকর্ড ভিডিও, কোনো টেনশন নাই। সবকিছু নেক্সট ক্লাস আবার হবে। আর একটা কথা জানি কি বলতে চাইছিলাম, আমি ভুলে গেছি, বুঝছেন। থাকেন, মনে থাকলে আবার বলবো, সব মনে থাকে না। এখন বলেন, কারো কোনো কিছু কোশ্চেন বা আবদার থাকলে বলতে পারেন। ক্লাস আজকের মতো শেষ। ভাই হোমওয়ার্কটা কবে থেকে দিতে হবে বাধ্যতামূলক? হোমওয়ার্কটা আজকের ক্লাস আগামী, এই যে এখন মনে পড়ছে আমার, যে কবে থেকে, আগামী বুধবার 9:30টার আগে আজকের ক্লাসের হোমওয়ার্ক জমা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে যারা কোনো হোমওয়ার্ক জমা দিবে না, ধরেন আগামী সপ্তাহ, ধরেন শনি, সোম, বুধ, 3 দিনের মধ্যে যদি কোনো একটা হোমওয়ার্ক এই গ্রুপে জমা না পাওয়া হয়, তাকে মেসেঞ্জার গ্রুপ থেকে, অনলি মেসেঞ্জার গ্রুপ থেকে 7 দিনের জন্য রিমুভ করে দেওয়া হবে। মানে 7 দিন সে 3 দিন, মানে 7 দিন তো 3টা ক্লাস হয়, 3টা লাইভ ক্লাস সে করতে পারবে না।
কিন্তু সে গ্রুপে ভিডিও দেখতে পারবে, মেইন গ্রুপে। তাকে আবার হোমওয়ার্ক যখন তিনি দিবে, ওই 3 দিনের মধ্যে একটা হোমওয়ার্ক থাকতেই হবে। মানে ধরেন শনি সোমবার 3টা ক্লাস নিয়েছি না, 3টা ক্লাসের একটা হোমওয়ার্ক ওই 1 সপ্তাহের মধ্যে একটা থাকতেই হবে গ্রুপে। আমি সার্চ করে করে চেক করি, যে না দিবে তাকে 7 দিনের জন্য মেসেঞ্জার গ্রুপ থেকে বাইরে থাকা হবে, তিনি লাইভ ক্লাস করতে পারবে না। এটা হলো তার পানিশমেন্ট। এটা প্রত্যেক সে ব্যাচে। যদি আপনার সাথে পার্সোনালি কথা বলে ঠিক করে নেয়, সেক্ষেত্রে কি কোনো সুযোগ? সেটা তো আলাদা ইস্যু, যে ভাই আমার সমস্যা, আমার পরীক্ষা, যাদের সমস্যা থাকবে সেক্ষেত্রে তো আমরা তাকে ছাড় অবশ্যই দিব। সমস্যা তো থাকেই মানুষের অবশ্যই, যে ভাই আমি, তখন তাকে দেওয়া হবে। কিন্তু যারা মানে সমস্যা নাই ইচ্ছাকৃত ভাবে, আমি 3 ক্লাসের মধ্যে একটা হোমওয়ার্ক পাচ্ছি না, মানে 1 সপ্তাহের মধ্যে 3 দিন তো যাবে, 3 দিনের মধ্যে একটা হোমওয়ার্ক থাকতেই হবে, যাদেরকে পাবো না তাদেরকে রিমুভ করে দেবো। এটাই আসলে আমার বলার কথা ছিল, মনে করাই দিয়েছেন, ধন্যবাদ। তাহলে ভাই ওই বুধবার আপনাদের নেক্সট ক্লাস। জি বলেন। ভাই ওই স্ক্রিনশটটা নিছেন, ওই অ্যাপটার নামটা কি? রাইট শট। রাইট শট। ভাইয়া আপনার অভ্র কিবোর্ডের লিঙ্কটা যদি একটু দিতেন। কিসের অভ্র কিবোর্ড, যেটা আপনার অভ্র কিবোর্ড। অব্র কিবোর্ড গুগলে সার্চ করলেই হবে। আমারটা হলো অ্যাপ অন ম্যাকবুকের। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার একটা আছে কিন্তু ওটা কেমন এই যে জানি লাইট না। শট দেখেন, এই যে লিখলেই সার্চ করবেন, এই যে লাইট শট, লাইট শট, এটাকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করবেন। যাদের উইন্ডো তাদের উইন্ডোতে ক্লিক করবেন, যাদের ম্যাকে এটা ডাউনলোড করলেই হবে। আমারটা তো ম্যাকের জন্য। ওকে, আপনি এটা প্রিন্ট করে রেখেছেন কেমন করে? আমাদের আছে, আমার কাছে আছে, কিন্তু এটা তো প্রিন্ট করে রাখা নেই। ও এই এক্সটেনশনটা আপনি এখানে এই যে এক্সটেনশন হিসেবে ডাউনলোড করেন, লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন। ক্রোম এক্সটেনশন লিখলে আসবে, আসার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে হ্যাঁ, অ্যাড করবেন। অ্যাড করার পরে এই যে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে এই যে পিন করা যায়। এই যে গুগল মিট, এগুলোকে ক্লিক করলে এরকম ট্রান্সলেট, এগুলোকে পিন করা যায়। জি বলেন। আর একটা অপশন আছে যে আপনার ওই যে মানে উইন্ডোজের হচ্ছে পাশে যে একটা হচ্ছে সার্চ বাটন থাকে, ওখানে যে স্নাইপিং টুল বলে সার্চ দিলে ওখানে হচ্ছে আপনার ওই স্ক্রিনশট মারা যায়। আপনার এনআইডির সাথে সবকিছু মিল রাখা ভালো। এখন আপনি যদি মনে করেন আমি মিল রাখবো না, তাহলে কিন্তু আপনার লস। ডেট অফ বার্থ, নাম, সবকিছু। যে কি বলছেন বলেন। ও, ওই যে স্ক্রিনশট মারার কথাটা বলছিলাম, মানে অনেকে প্রশ্ন করছে তো ও যে আচ্ছা। উইন্ডোজের ক্ষেত্রে আপনার উইন্ডোজের যে লোগোটা আছে কম্পিউটারের নিচের দিকে, তো তার পাশে যে একটা সার্চ সার্চ বাটন একটা অপশন আছে, ওখানে যে স্নাইপিং টুল বলে সার্চ দিলে ওটা অ্যাপস এর একটা ওপেন হয়, ওইটাতে এই যে স্ক্রিনশট মারা যায়। জি বলেন। হ্যাঁ, ওই যে ভাই একজন বলে। হ্যালো, বলেন, আর কার কি কোশ্চেন আছে? আমি একটু ভিপিএন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি বলেন। মানে এটা কেন ইউজ করা হয়, মানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার সময় কেন মানে ভিপিএনটা ভিপিএনটা ইউজ লাগবে? করা হয় আর কি হলো, আমাদের বাংলাদেশ থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে দেয় না। ভিপিএন ইউজ করলে আমরা কান্ট্রি চেঞ্জ করে ফেলতে পারি, বাংলাদেশকে আমরা ইউনাইটেড শো করাতে পারি। মানে শুধু অন করে দিলেই কি আমাদের এটা অন করে দেওয়ার পরে আমি ভিডিওতে দেখিয়েছি, ভিডিওটা দেখলেই বুঝবেন। অন করে দেওয়ার পর কান্ট্রি আসবে, ওইখান থেকে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করে দেবেন, তাহলেই আপনার লোকেশন চেঞ্জ হয়ে যাবে। আর ভাইয়া ওই যে আপনি একটা ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ওখানে বলছিলেন যে আমরা যখন বায়ারকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব, তখন হচ্ছে যখন তাকে মানে আমি ডেলিভারি দিব, তখন হচ্ছে আমি যে জিমেইল থেকে তৈরি করে দেব সেই জিমেইলটা দিব আর পাসওয়ার্ডটা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। রাইট। এখন কথা হচ্ছে জি, তো এখন আমি ধরেন যে জিমেইলটা তাকে দিব সেটা তো আমার নিজের ইউজ করা জিমেইল। এখন আমি যে এটা তো আমিও ধরেন ইউজ করি, এখন সেই একই জিমেইলটা আমি তাকে দিয়ে দিলাম। তো এখন পরবর্তীতে সে তো তার মতো করে জিমেইলটা ইউজ করবে। তো পরে যদি কোনো কারণে ওই জিমেইলের সমস্যা হয়, তখন তো ওই সেম জিমেইলে তো আমারও তখন সমস্যা হয়ে যাবে। না না, আপনার সমস্যা হবে না তো। তাহলে কি ভাই একই জিমেইল কি অনেকে ইউজ করতে পারে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে? একই জিমেল ও আলাদা আলাদা অ্যাকাউন্টে ইউজ, না না, একই জিমেল। আপনি তো জিমেল খুলে ভাইয়ের একেবারে দিয়েই দিবেন, ওই জিমেল তো আর আপনি আর রাখবেন না। তখন তো ভাইয়ার পাসওয়ার্ড দিয়ে ভাইয়ার ইউজ করবে। আমি কি যদি আলাদা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে চাই তাদেরকে, ওদের জন্য আলাদা একদম আলাদা জিমেল খুলতে হবে, রাইট।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে ওই একটা যে ধরো ওনাকে যদি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া লাগে, আমি ওনার জন্য ওই একটা অ্যাকাউন্টের জন্য একটা জিমেল খুলবো এরকম? জি, একটা জিমেল দিয়ে আপনি 6-7টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেমন লিঙ্কডইন, পিন্টারেস্ট, মানে এই ভাই সব খুলতে পারবেন। এখানে আমি একটু অ্যাড করবো ভাই, জি, মানে একটু অ্যাড করতে পারবো কি না একটু ওই আপনার প্রশ্নের সাথে? হ্যাঁ পারবেন তো, অবশ্যই, কেন পারবেন না। হুম। ভাই আমরা যখন ওই বায়ারের জন্য অ্যাকাউন্ট খুলবো না, তখন বায়ার নিচ থেকে আমাদেরকে জিমেল লগ ইন ডিটেলস দিবে আর কি, ওই রিকোয়ারমেন্টস আর কি। ভাইয়ার আগের ভিডিওগুলো দেখিয়েন, ওখানে ভাইয়া বলছে যে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য অ্যাড না করতে, যে এই জিমেল বায়ারের জন্য খুলবেন। না না, আমি বলি ওটাই ঠিক আছে। আপুর কথা হলো এরকম যে একটা জিমেল দিয়ে আপনি ধরেন একটা ভাইয়ের জন্য যদি কাজ করতে চান, একটা ভাইয়ের আপনার কাছে আসলো 5টা অ্যাকাউন্ট করতে, তার তো লিঙ্কডইন 2টা লাগবে না, তার লাগবে লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, এই 4টা। আপনি একটা জিমেল দিয়ে এই 4টা খুলতে পারবেন। তারপর ভাইয়ারকে ওই জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিলে সব অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে। মানে যে আপনি ওই যে অ্যাকাউন্ট দেওয়ার সময় কি করবেন, একই জিমেল দিবেন, একই পাসওয়ার্ড দিবেন ওই অ্যাকাউন্ট গুলা। এবার যে আরেকটা ভাইয়ের আপনার কাছে আসে, তার জন্য আবার আরেকটা জিমেল খুলতে হবে আপনার। তারপরে সেই জিমেল দিয়ে আপনি আবার 4টা অ্যাকাউন্ট খুলবেন। ওই 4টা অ্যাকাউন্ট খোলার সময় একই জিমেল, ওই যে জিমেলটা আপনি খুলছেন ওই জিমেলটাই দিবেন, একই পাসওয়ার্ড দিবেন। ওই জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিলেই ভাইয়ার আবার ওই অ্যাকাউন্টে লগ ইন করতে এভাবে দিতে হবে। এক জিমেল দিয়ে আপনি এতগুলো অ্যাকাউন্ট সিম খুলবেন। আমরা কোথায় পাবো তাহলে? বুঝলেন? নাম্বার অ্যাড করতে হয়, হ্যাঁ, জিমেইলের নাম্বার অ্যাড করতে হলে এতগুলো সিম কোথায় পাবো? এগুলো করতে হবে আপনাকে, যে এই অ্যাকাউন্ট তৈরি করার কাজ করতে হবে এমন কোনো কথা আছে? বাকি কত কাজ আছে, এগুলো তো সবচেয়ে নিম্নতম কাজ অ্যাকাউন্ট তৈরি করা। জিমেল কি ইচ্ছা মতো অনেক খোলা যায় ভাই? না না, জিমেল ইচ্ছা মতো অনেক খোলা যায় না। ভাইয়া শপিফাই আর ওই ওয়ার্ডপ্রেস এর এই ক্লাসটা করলে এটা মানে আমাদের কি কি উপকার হবে? কোনো উপকার হবে না, জাস্ট আপনি এটা আপনার প্র্যাকটিসের জন্য আপনাদের লাগবে। আর হলো বায়ারদের এই সব ওয়েবসাইট সম্পূর্ণ রেডি করা থাকবে, কিন্তু আমাদের প্র্যাকটিসের জন্য এই সব জিনিসগুলো দিয়ে প্র্যাকটিস করব, যে এই কাজগুলো আমরা বায়ারের ওয়েবসাইটে করব। বায়ারের ফুল একটা ওয়েবসাইট থাকবে এরকম। আচ্ছা আচ্ছা। বলেন আর কার কি আপনার কোশ্চেন? কোনো ব্লগার সাইটের ভিডিও আছে, মানে ব্লগার সাইট হ্যাঁ, খোলার জন্য? ব্লগার সাইটের ভিডিও আছে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, তাহলে চলে আসবে। আমি দেখাই, ইউটিউব চ্যানেলে যাবেন, এই যে আমার ইউটিউবে যাবেন, যাওয়ার পর এই যে ভিডিওতে যাবেন, এখানে সার্চ করবেন, এই যে একটা সার্চ অপশন আছে, যে হাউ টু, এটা লিখলে ভিডিও পেয়ে যাবেন, হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, এটা লিখলে চলে আসবে। এই যে দেখেন, এই যে একটা প্লে লিস্ট দেওয়া আছে, এই যে হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, এখানে ঢুকলে আমাদের এই যে প্রথম ভিডিওটাই ব্লগার, এই যে জিমেল দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট, এগুলো এটাই ব্লগার ওয়েবসাইট। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই আপনি যে ওইখানে ওই যে কিছু ফাইল আছে উপরে, যে সোশ্যাল মিডিয়া, জিমেল ড্রাইভ, ভাই এইগুলা কেমনে করছেন? এগুলো তো বুকমার্ক বারে অ্যাড করে রাখছে, আর কিছু না। ভাই এটা তো ক্রোমে ক্রোমে অ্যাড করা না? এটা বুকমার্ক অ্যাড করা, আর কিছু না। ভাই আমার একটা টিপস দরকার ছিল ভাই। বলেন। অ্যাড করা যায়। মনে করেন যে আপনার যে যে ইটা, এই যে জিমেলটা দিয়ে এখন চালাচ্ছেন না, যে ব্রাউজ করতেছেন যেটা, এখন আপনি কি অন্য একটা জিমেল দিয়ে করতেছেন, নাকি যেগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট গুলো খুলছেন সোশ্যাল মিডিয়া সেই অ্যাকাউন্ট সেই জিমেল দিয়ে এটা করতেছেন? না, এটা আমি কোন জিমেল দিয়ে যে, এটা আপনি যে কোনো জিমেল দিয়ে ইউজ করতে পারেন। আমার এই সোশ্যাল মিডিয়া জাস্ট লগ না ইন। না, আমার একটা জিমেল বুঝছেন অনেক ওল্ড ছিল, তো আমি ওটা দিয়ে অনেক অনেক দিন যাবত ইউজ করছি, তারপর থেকে এখন ওই জিমেলে ঢুকলে ল্যাগ দেয়। এটা দেয়, আমারও দেয়। এই যে এই জিমেলটা আমার অনেক পুরাতন, তো এখানে এই জিমেলটা আমার অনেক কিছু হয় না। যেমন আমি এই না যে এই জন্য আমি ভাবতেছি কি, মনে করেন যে এই যেমন বিজনেস ম্যানেজারে ঢুকতে পারি না এই জিমেল দিয়ে, এটা ঢোকা যায় না। ল্যাগ দেয়, তাই না? জি, এটা অনেকদিন পরে হয়ে যায়, করার কিছু হয় না। পরে আমি অ্যানাদার জিমেল দিয়ে ঢুকি, এই যে এখান বুঝতে থেকে। পারছি। না এই জন্য আমি করছি কি, মনে করেন যে একটা জিমেল দিয়ে অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলছি, কিন্তু খোলার পরে আর আরেকটা জিমেল খুলছিলাম, ওইটা দিয়ে হচ্ছে আমি ব্রাউজিং এগুলো করতেছি। জি। বলেন আর কার কি কোশ্চেন আছে?
এই মাইক অন করে শব্দ নক করে না করে কোশ্চেন করো। ভাই ওই ভাইয়ের কথাটা ভাই বুঝলাম না, যদি একটু বুঝাইতেন। ও ভাইয়ের কথা কিছুই না, আর ওটা লাগবে না কারোই, তাই টেনশন নাই। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই আমাদের এই যে আগে কি গুগল অ্যাডস নিয়ে মানে শিখাবেন? যে গুগল আর্ট নিয়ে আমাদের শুরু হবে। ওই আরেকটা জিনিস যে 29 ব্যাচ আর 30 ব্যাচ কি একসঙ্গে করাবেন? বুঝি না। ব্যাচ 29 আর 30 দুইটা কি একসঙ্গে করাবেন? জি। গুগল অ্যাডস এর উপর আমাদের কয়টা ক্লাস হবে? এটা আসলে আমি নিজেই বলতে পারি না কয়টা হবে, অনেক কিছু শিখাবো তো, তাদের যতক্ষণ লাগে শিখতে আর কি। মনে ভাই করেন 15টার মতো হবে, 10-15টা। ভাই 29 ব্যাচের স্টুডেন্টরা কি ভাই আমাদের থেকে অ্যাডভান্স না? ওরা তো গুগল সম্পর্কে কিছুই জানে না। ও মানে অন্যগুলা করছেন। আপনার শুধু ক্লাস করতে থাকেন তাহলেই হবে, কার কি কোশ্চেন আছে এটা বলেন, আর অ্যাডভান্স কেউই না, সবাই জিরো। ভাই তাহলে আজকে আর কোশ্চেন নাই। এই গুগল অ্যাডস এর কি আপনার শুধু গুগল অ্যাডস নিয়ে শিখাবেন নাকি গুগল অ্যানালাইটিক্স তারপরে সব আছে গুগল আপনার। ট্যাগ আপনার কি ম্যানেজার? কোর্সেরই দেখছেন আউটলাইনটা একটু হ্যাঁ দেখেন হ্যাঁ দেখছিলাম ভালো, দেখছিলাম। এখানে যা যা আছে সবই শিখাবো আমরা। ভাই ভাই আমরা হোমওয়ার্কের জন্য যে স্ক্রিনশট, এটা কি 3টা হোমওয়ার্ক হিসেবে দিব নাকি একটা হিসেবে দিব? মানে এই যে হোমওয়ার্ক যে আমাদের 6টা যে স্ক্রিনশট বলছেন, যে সোশ্যাল মিডিয়া তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস 2টা সাইট যে আছে, এটা কি আমরা হোমওয়ার্ক একটা হিসেবে দিব নাকি 3টা হিসেবে দিব? সবগুলা একসাথে 6টা স্ক্রিনশট নিয়ে তারপরে